হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের ভার্সিটি প্লাস জিএসটি এবং বুয়েট ফ্রি ফিজিক্স কোর্সের ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার নাম্বার 2 লেকচার নাম্বার 4 মানে হচ্ছে আজকের যে লেকচারটা, এই লেকচারটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ লেকচার। আর আজকে হচ্ছে আমাদের লেকচার টপিক আপেক্ষিক বেগ থেকে শেষ পর্যন্ত। মানে আমাদের পূর্বের 3 ক্লাসে প্রায় সব কিছুই পড়ে ফেলছি, জাস্ট বাকি ছিল আপেক্ষিক বেগ এবং হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের যে পার্ট সেইটা। তো আমরা হচ্ছে গিয়ে আজকে এই ক্লাসে এই অংশটা কমপ্লিট করে ফেলবো। তো আজকের ক্লাসটা তুলনামূলকভাবে ছোট হবে, যেহেতু হচ্ছে টপিক কম বা টপিক দুইটা থাকলেও মানে রিলেটেড অংশ অনেক বেশি থাকে। তো আমরা হচ্ছে প্রতিটা টপিক যদি একটা দুইটা ম্যাথ প্র্যাকটিস করি তাহলে অল্প সময়ের মধ্যে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো চলো তাহলে আমরা স্টার্ট করি। তো আমাদের হচ্ছে প্রথমেই যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে আপেক্ষিক বেগ আমাদের কীভাবে নির্ণয় করতে হয় বা সেই ব্যাপারটা আসলে কী। তো সেই ব্যাপারটা চলো আগে একটু দেখে নিই। তো আপেক্ষিক বেগ ব্যাপারটা হচ্ছে গিয়ে একজনের সাপেক্ষে, আপেক্ষিক মানে হচ্ছে গিয়ে একজনের সাপেক্ষে অন্যজনের বেগ বা একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর বেগ। ঠিক আছে, এখন ধরো হচ্ছে দুইটা বস্তু যদি কোথাও চলতে থাকে, ধরো একটা বস্তু এইদিকে চলতেছে আর একটা বস্তু হচ্ছে ধরো তার সাথে একটা নির্দিষ্ট কোণে এইদিকে চলতেছে। ঠিক আছে, এখন আমি ধরলাম হচ্ছে গিয়ে এই যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে এ বস্তু, আর এই যে বস্তুটা, এই বস্তুটাকে আমি ধরলাম বি বস্তু। তো এখানে আপেক্ষিক বেগ কিন্তু দুইটা কেসে হইতে পারে, মানে এটাকে আমি হচ্ছে দুইভাবে নির্ণয় করতে পারি। একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমি বলতে পারি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, অথবা আমি বলতে পারি বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত। ঠিক আছে, সংখ্যাগত মান যদি সমান হবে, মানে এর সাপেক্ষে বি এর সংখ্যাগত মান যত হবে বি এর সাপেক্ষে কিন্তু এর আপেক্ষিক বেগ তাই হবে। তবে হচ্ছে কি কোণের যে ব্যাপারটা এটা কিন্তু টোটালি উল্টা হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে কি যদি আমরা আপাতত হচ্ছে কি মাথায় রাখি তাহলে আশা করি হয়ে যাবে। তো এখন মেইন যে থিমটা সেটা হচ্ছে গিয়ে আপেক্ষিক বলতে আমরা একাডেমিকে যেহেতু না এত ডিটেলস কনসেপ্টে যাব না, জাস্ট এটা মাথায় রাখবা যে আমি যদি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাই, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে বি বস্তুর যে বেগটা ছিল এই বস্তুর বেগ থেকে আমি হচ্ছে কি এ বস্তুর বেগটা বিয়োগ করব, মানে হচ্ছে যার সাপেক্ষে বলবে তাকে হচ্ছে আমরা বিয়োগ করব। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা প্রকাশ করি এরকম যে বি বি এ। ঠিক আছে, মানে হচ্ছে কি দ্বিতীয়ত যেটা আমরা লিখতেছি, ঠিক আছে, যার সাপেক্ষে তাকে তো আমরা কি করতেছি বিয়োগ করতেছি। ঠিক আছে, দেখো এর সাপেক্ষে আমরা বলছি, তাহলে হচ্ছে কি আমরা কি করছি বি থেকে এ বিয়োগ করতেছি, আর এই পাশেও এই সিকোয়েন্সটাই কিন্তু মেনটেন হচ্ছে। ঠিক আছে, বি বি মাইনাস বি এ, এখান থেকে আমরা বুঝতেছি এর সাপেক্ষে, আর এখানে ওই যে বি আগে এ পরে মানে বি মাইনাস এ, এখানে দেখো বি এ, মানে এখানে সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে। তো আমরা যখনই হচ্ছে এরকম থাকবে তো এটাকে আমি বলবো এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। ঠিক আছে, তো নোট আকারে যে ব্যাপারটা এখানে মাথায় রাখবা যে নোট যার সাপেক্ষে বলবে তাকে বিয়োগ, যার সাপেক্ষে বলবে, যার সাপেক্ষে বলবে তাকে বিয়োগ। এখন ভেক্টরে তো আসলে বিয়োগ বলতে এরকম কোনো কিছু নেই, আমরা এখানে এই ব্যাপারটাকে এরকমভাবে বলতে পারি যে বি ভেক্টরের সাথে, ঠিক আছে, বি বস্তুর যে বেগ এই বেগের সাথে আমরা মাইনাস এ ভেক্টর যেটা মানে এ বস্তুর যে হচ্ছে বেগটা ছিল তাকে উল্টা করে যোগ করব। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে লব্ধি নির্ণয় করব। তো কীভাবে লব্ধিটা নির্ণয় করব, এ বস্তুর যে বেগটা ছিল মানে যার সাপেক্ষে বলবে তাকে নেগেটিভ করে তার দিকটা উল্টা করে তারপরে হচ্ছে অন্যটার সাথে আমরা যোগ করব। ঠিক আছে, মানে লব্ধি নির্ণয় করব। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমি যেহেতু এখানে শুরু থেকেই বলতেছি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ আমরা নির্ণয় করতে চাচ্ছি, তাহলে আমরা এটাকে কি করে দেবো, এই উল্টা করে দেবো। ঠিক আছে, এখন এটাকে যখন আমি উল্টা করে দিলাম, এটাকে যখন আমি উল্টা করে দিলাম তখন আমি বলবো কি যে এই যে এটা একটা ভেক্টর আর এই যে বি যে ভেক্টর ছিল, ঠিক আছে, ওইটা একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর আমরা নির্ণয় করব। ঠিক আছে, ধরো আমরা হচ্ছে এখানে লব্ধি ভেক্টর যেটা এটা এইদিকে পাচ্ছি। ঠিক আছে, এটা ধরো হচ্ছে লব্ধি ভেক্টর, এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। তাহলে এই যে একে আমি উল্টা করে লব্ধি নির্ণয় করছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। ঠিক আছে, আমি যার সাপেক্ষে বলবে তাকে তো আমি মাইনাস করবো। ঠিক আছে, মানে দিক উল্টা করবো। ঠিক আছে, দিক উল্টা করে অন্যটার সাথে আমি কি করব, লব্ধি নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর লব্ধি যদি আমি নির্ণয় করি তাহলে লব্ধির যে মানটা এটাই আসলে হচ্ছে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। ঠিক আছে, আর এখানে যে কোণের ব্যাপারটা মানে সব একদম লব্ধি সূত্র আমরা প্রয়োগ করব, আর কোনো কিছুই না। ঠিক আছে, তো আমরা এটা হচ্ছে আমাদের প্রয়োজনের তাগিদে করব তা ঠিক, কিন্তু এর যে হচ্ছে তোমার অ্যাকচুয়াল ডিরেকশনটা, ঠিক আছে, এর যে অ্যাকচুয়াল ডিরেকশনটা সেই কিন্তু হচ্ছে এই দিকেই, মানে এ কিন্তু যাচ্ছিল ওই দিকে, আমি আমার নিজের প্রয়োজনের তাগিদে
তাকে উল্টা করে আমি লব্ধিটা নির্ণয় করলাম, মানে হচ্ছে আপেক্ষিক বেগটা নির্ণয় করলাম। কিন্তু তোমাকে যদি বলা হয় যে হচ্ছে গিয়ে যে আপেক্ষিক বেগটা, ঠিক আছে, এটা কিন্তু আপেক্ষিক বেগ, যদি আমরা লব্ধি বলতেছি তো এটা আসলে আপেক্ষিক। লব্ধি নির্ণয় করছি কিন্তু আপেক্ষিক কেন হয়েছে, কারণ যে আমি একে উল্টা করে হচ্ছে গিয়ে কী করছি, লব্ধিটা নির্ণয় করছি। তো তোমাকে যদি বলা হয় আপেক্ষিক যে বেগটা, এই আপেক্ষিক বেগটা এর সাথে কত কোণে, ঠিক আছে, মানে এ ভেক্টর কিন্তু অ্যাকচুয়ালি ছিল ওইদিকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে লব্ধি যখন করতেছি তখন তো আমি এই অংশটা ভুলে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ধরো এই কোণটা যদি নির্ণয় করি যে 30 ডিগ্রি, আমি নির্ণয় করলাম যে হচ্ছে যে নেগেটিভ এর সাথে তোমার হচ্ছে যে 30 ডিগ্রি কোণ করছে লব্ধিটা। তো আমি যদি বলি অ্যাকচুয়ালি এর সাথে আপেক্ষিক বেগটা কত ডিগ্রি কোণে, তখন কিন্তু এটা হবে কত, 150 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এই ব্যাপারটা তোমাদের মেসেজটা এখানে দিয়ে দিলাম। তো তোমরা হচ্ছে এই কনসেপ্টটা যদি মাথায় রাখো তাইলে হচ্ছে কি আপেক্ষিক বেগের যত ম্যাথ সব করে ফেলতে পারবা। এটা হচ্ছে একটা প্রসিডিউর, মানে আমি আজকের ক্লাসে এই প্রসিডিউরটা ফলো করব। তো তোমরা ইচ্ছা করলে অল্টারনেটিভ আরেকটা উপায় ফলো করতে পারো। সেই অল্টারনেটিভ উপায়টা হচ্ছে গিয়ে আমাদের দেখো যখন একটা ভেক্টরকে আমরা উল্টা করি, ঠিক আছে, ধরো হচ্ছে গিয়ে আমি এখানে দেখি এই অথবা আরেকটা চিত্র এঁকে ফেলি এই পাশে, চলো এটা একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর এটা ধরো হচ্ছে আমাদের বি ভেক্টর। এখন আমি একে যদি উল্টা করি, ধরো এটাকে আমি এই যে এই পাশে উল্টা করে ফেললাম। তো শুরুতে তাদের মধ্যকার কোণ যদি থাকে ধরো হচ্ছে আলফা, তাহলে এই যে হচ্ছে আমাদের কোণটা এটা কিন্তু কত হবে, 180 মাইনাস আলফা। তো আমরা যেহেতু বলছি যে হচ্ছে গিয়ে আমাদের এ ভেক্টর বি ভেক্টর, তো আমি এই কোণটাই যদি ইউজ করি, মানে আমরা যদি এই আলফা কোণটা ইউজ করেই আপেক্ষিক বেগটা বের করতে চাই, তাহলে তো আমাদের কি বি মাইনাস হচ্ছে বি এ করতে হবে। তো যেহেতু আমি মাইনাস করতেছি, মাইনাস করলে আমাদের হচ্ছে কি এই যে এই আলফাটা অ্যাকচুয়ালি হচ্ছে বসাতে হবে 180 মাইনাস আলফা, ঠিক আছে। আমি যদি লব্ধির মানে জাস্ট নর্মাল নিয়মে করি, তোমাদের কাছে ব্যাপারটা হচ্ছে কি কেমন লাগতেছে একটু খেয়াল করো। আগে যে অংশটা বলছি তোমরা এটাই অলওয়েজ ফলো করবা, এটা জাস্ট হচ্ছে এক্সট্রা করে আর কি বলতেছি, ঠিক আছে, এটা আমি ফলো করবো না ক্লাসে। তো তুমি কি করতে পারো, এই যে আমাদের এইদিকে যে এ ভেক্টর ছিল, এই পাশে যে তোমার বি ভেক্টর ছিল, ঠিক আছে, তুমি কি করলা, এই যে মধ্যবর্তী কোণটা ছিল এই কোণটাই হচ্ছে তুমি ইউজ করবা। তো সেই ক্ষেত্রে হবে তোমার ওই যে আমাদের লব্ধি যে সূত্রটা ছিল, তুমি লব্ধি সূত্রটা ইউজ করবা, তখন সেটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা যে সূত্রটা ছিল, জাস্ট কস যেখানে এখানে জাস্ট একটা মাইনাস দিয়ে দিবা, মানে কস আলফা দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে দেখো আমি তিনটা তোমাকে আবার একটু বলি। মধ্যবর্তী যে কোণটা ছিল, ঠিক আছে, ধরো এই যে এই কোণটা, এই আলফা এটা দেওয়া আছে, তুমি যদি এই কোণটা ইউজ করেই আপেক্ষিক বেগ বের করতে চাও, তাহলে আমাদের লব্ধির যে সূত্র, ওই লব্ধির সূত্রটা ইউজ করবা, যেখানে কস ছিল এই কজের সামনে একটা মাইনাস বসায় দিবা, তাহলে তুমি হচ্ছে গিয়ে লব্ধির মান পেয়ে যাবা। এখানে লব্ধির মানটাই মানে হচ্ছে আপেক্ষিক বেগ, তারপর হচ্ছে ডিরেকশন সবই পেয়ে যাবা। আর আমি শুরুতে যে হচ্ছে ব্যাপারটা তোমার সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে তুমি করবা কি, তোমার এখানে মাইনাস টাইনাস বসানোর দরকার নেই। এই যে ভেক্টরটা ছিল, ঠিক আছে, আমার যার সাপেক্ষে বলবে তাকে তুমি মাইনাস করে দিবা, মাইনাস করে যে এই কোণটা নির্ণয় করে ফেলবা, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে, 180 মাইনাস আলফা, ঠিক আছে। তো তুমি জাস্ট ওই নর্মাল সূত্র ইউজ করবা, লব্ধির যে সূত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, কোথাও সাইনের চেঞ্জ করতে হবে না, প্লাস যেখানে ছিল প্লাসই, মানে ওই সূত্রটাই জাস্ট ইউজ করে পদের জায়গায় যে আলফাটা ছিল কজ আলফা, এখানে 180 মাইনাস আলফা বসাবা, তাহলে এই কাজটা শেষ। আমি তোমাদের একটু ইজি করে বলি, তো এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা ধরো হচ্ছে বি ভেক্টর, মধ্যবর্তী কোণ ধরো হচ্ছে কি 30 ডিগ্রি। এখন তুমি যদি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করতে চাও, তাহলে এখানে যে কোণটা ছিল 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি ইউজ করেই তুমি অঙ্কটা করতে পারো। তো সেই ক্ষেত্রে লব্ধির যে সূত্রটা, ওই সূত্রে তোমার যেখানে কস ছিল সেখানে মাইনাস ইউজ করবা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা, যে অংশে কস এর সামনে মাইনাস, টেন থিটার সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা ছিল সূত্রটা, তুমি লিখবা কি পি মাইনাস কিউ কজ আলফা, যেখানে কস তার সামনে একটা মাইনাস, ঠিক আছে, ধরো কস্ট এসে মাইনাস হয়ে গেছে এই আর কি। আর তুমি যদি এই যে একটু বুদ্ধি করে, আমি যে সর্বপ্রথম যে হচ্ছে ব্যাপারটা শেয়ার করলাম, ঠিক আছে, তুমি যদি বুদ্ধি করে এই যে এই কোণটা নির্ণয় করে ফেলো 150 ডিগ্রি, তাহলে তুমি যদি 150 ডিগ্রি ইউজ করো, তাহলে আর কোথাও মাইনাস টাইনাস ইউজ করতে হবে না। তুমি জাস্ট হচ্ছে গিয়ে এই যে এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি যা হবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আপেক্ষিক, ঠিক আছে। তো এই আর কি ব্যাপারটা, তুমি এই অংশটাই ফলো করবা। এটা জাস্ট তোমরা যারা হচ্ছে গিয়ে আগে থেকে একাডেমিকে এই নিয়মটা ফলো করে আসছো তাদের জন্য জাস্ট শেয়ার করা। তো তোমরা হচ্ছে গিয়ে যারা এই নিয়মটা ফলো করবা, তোমরা ইচ্ছা করলে এই অংশটা নোট করতে হবে না বা দেখতে হবে না, স্কিপ করে ফেলতে পারো, ঠিক আছে। বা এখানে যে অংশটা বলছি এটা তোমার হচ্ছে শুনতেই হবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লাসে কোনটা ফলো করব, এই অংশটা ফলো করব। ওকে, তাহলে চলো আমরা দেখি এই রিলেটেড কি ম্যাথ হইতে পারে। তো এই রিলেটেড কিছু ম্যাথ হইতে পারে,
বৃষ্টি এবং ছাতা মানে একজন লোক আসলে কত কোণে ছাতা ধরবে, বৃষ্টি এবং বাতাস প্লাস হচ্ছে ছাতা হইতে পারে, গাড়ির কাজ ভেজা না ভেজা হইতে পারে, আবার হচ্ছে গাড়ি চলাচল, মানে বেশ 3-4টা ক্যাটাগরি ম্যাথ হইতে পারে। তো আমরা সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে বৃষ্টি এবং ছাতা। মানে ধরো হচ্ছে বৃষ্টি পড়তেছে আর একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো তার কত কোণে ছাতা ধরতে হবে। এখন বলো তো সে আসলে একজন ব্যক্তি আসলে কত কোণে ছাতা ধরবে, সে আসলে তত কোণে ছাতা ধরবে তার কাছে বৃষ্টি যত কোণে পড়তেছে বলে মনে হবে। ঠিক আছে, তার কাছে যদি মনে হয় বৃষ্টি পড়তেছে 20 ডিগ্রি কোণে, তাহলে সে ছাতা ধরবে 20 ডিগ্রি কোণে। তার কাছে যদি মনে হয় বৃষ্টি পড়তেছে 60 ডিগ্রি কোণে, তাহলে সে ছাতা ধরবে হচ্ছে 60 ডিগ্রি কোণে, মানে তার কাছে যেটা মনে হবে। তো একটু আগে আমরা বলছি যে তার কাছে যেটা মনে হয় বা একজনের কাছে যেটা মনে হয় সেটাই হচ্ছে তার সাপেক্ষে আপেক্ষিক বেগ। তাহলে লোকের কাছে যত কোণে বৃষ্টি পড়তেছে বলে মনে হবে, ঠিক আছে, সে যেহেতু তত কোণে ছাতা ধরবে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কী নির্ণয় করব, লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখো একদম হচ্ছে কি এটা একদম নোট করে ফেলো বা টুটস্থ করে ফেলো যে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ আমরা নির্ণয় করব। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা একটা দুইটা ম্যাথ করে ফেলি। এখন সর্বপ্রথম আমাদের যে ম্যাথটা আছে, আমরা অলওয়েজ এখানে যে কাজটা করবো এরকম একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে ফেলবো। নর্মালি বৃষ্টি হচ্ছে খাড়া নিচের দিকেই পড়ে, মানে ওয়াই অক্ষ বরাবরই পড়ে, তবে কখনো কখনো যদি বাতাস থাকে একটু তাহলে হচ্ছে কি মানে ডিরেকশনটা হয়তো একটু চেঞ্জ হয়। তো এখানে হচ্ছে আসলে বাতাস নেই, উলম্বের সাথে 10 ডিগ্রি কোণে 20 ms/s বেগে বৃষ্টি পড়তেছে, অনুভূমিক বরাবর 15 ms/s বেগে চলন্ত কোনো ব্যক্তি অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরবে। তো যদিও এখানে আসলে হচ্ছে তোমার কি নেই, মানে বাতাস নেই, তবু বৃষ্টিটা একদম সোজা পড়তেছে না, মানে বৃষ্টিটা অলরেডি একটু হচ্ছে গিয়ে মানে কাঞ্চাভাবে পড়তেছে, মানে এরকমভাবে আর কি পড়তেছে। ধরো বৃষ্টিটা এরকমভাবে পড়তেছে, নর্মালি বাতাস থাকলে এরকম হয়। তো যদিও আমরা হচ্ছে এখানে বাতাসের ব্যাপারটা যেহেতু উল্লেখ নেই, সেজন্য আমি এই অঙ্কটা এই ক্যাটাগরিতে অ্যাড করছি। তাহলে বৃষ্টি পড়তেছে হচ্ছে গিয়ে উলম্বের সাথে 10 ডিগ্রি কোণে, মানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে তোমার 10 ডিগ্রি। তাহলে এই যে এই কোণটা কত হবে, 10 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বৃষ্টি এরকমভাবে পড়তেছে। বাতাস যদি না থাকে তাহলে নর্মালি হচ্ছে বৃষ্টি একদম খাড়া নিচের দিকে পড়ে। ঠিক আছে, আমরা মেজরিটি পার্সেন্ট মেথই হচ্ছে বৃষ্টি নিচের দিকে পড়ে, ওই টাইপের মেথ। তো যাই হোক, এটা আমরা যেহেতু পাইছি এটা চলো আগে সলভ করে ফেলি। তো অনুভূমিক বরাবর 15 ms/s বেগে চলন্ত কোনো ব্যক্তি অনুভূমিকের সাথে কত গুণে ছাতা ধরবে। তাহলে এখানে যে ঘটনাটা, এই লুকের বেগ কিন্তু হচ্ছে গিয়ে মানে কোয়েশ্চেনটা একটু হচ্ছে গিয়ে মানে বলতে পারো ত্রুটিপূর্ণ, যে লুক আসলে হচ্ছে এখন অনুভূমিকের দিকে কোন দিকে যাচ্ছে, মানে এই দিকে যাচ্ছে নাকি এই দিকে যাচ্ছে। ঠিক আছে, অনুভূমিক বরাবর গেলে তো সে দুই দিকে যেতে পারে, তাই না? তো আমরা হচ্ছে এটা ধরে নিচ্ছি, মানে শুরুতে আমরা ধরে নিচ্ছি ধরো লুক মনে করো এইদিকে যাচ্ছিল। ঠিক আছে, ধরে নিচ্ছি আর কি আমরা যে লুক এইদিকে যাচ্ছিল। আমরা বেশিরভাগ সময় চিত্র এরকমভাবে মানে এই ব্যাপারগুলোই ফলো করি। তো উল্লেখ না থাকলেও আমরা হচ্ছে বাই ডিফল্ট ধরে নেব সে সামনের দিকে যাচ্ছিল। ঠিক আছে, এখন যেহেতু আমাদের নির্ণয় করতে হবে লুকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, তাহলে আমরা কী করব, লুকের যে বেগটা তাকে আমরা হচ্ছে উল্টা করে দেবো। ঠিক আছে, উল্টা করে আমরা লব্ধি নির্ণয় করব। তাহলে লুক যাচ্ছিল অ্যাকচুয়ালি এইদিকে, তো আমরা কী করব, তাকে এই যে উল্টা করে দিলাম। ঠিক আছে, তাহলে লুকের বেগটাকে আমরা কী করে দিলাম, উল্টা করে দিলাম। উল্টা করে এখন আমরা বৃষ্টির সাথে লুকের লব্ধি নির্ণয় করব। তো এই লব্ধিটা অ্যাকচুয়ালি আসলে কী হবে, আপেক্ষিক বেগ হবে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে কি লুকের বেগ কত ছিল, লুকের বেগ ছিল হচ্ছে তোমার 15। ঠিক আছে, তাহলে 15, আর বৃষ্টির বেগ ছিল হচ্ছে তোমার এখানে 20, যে আমাদের 20। তাহলে আমরা কী করব, এই দুইটা বেগের লব্ধি নির্ণয় করব। ঠিক আছে, এখন তাদের মধ্যবর্তী কোণ কত, এই যে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে দুইটা ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে 80 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো, কারণ টোটাল ছিল 90 ডিগ্রি, এখানে 10 বাদ, তাহলে এটা হচ্ছে তোমার 80 ডিগ্রি। ঠিক আছে, তো এখন আমরা কী যেন করব, আমরা যেহেতু যার সাপেক্ষে আপেক্ষিক বেগটা নির্ণয় করতেছি তাকে যেহেতু আমরা মাইনাস করে দিয়েছি, তাহলে জাস্ট আমরা এখানে লব্ধি নির্ণয় করবো। এখানে তুমি আপেক্ষিক চিন্তা করবা না, মানে অ্যাকচুয়ালি নির্ণয় করতেছি আপেক্ষিক বেগেই, কিন্তু যেহেতু যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে যেহেতু আমরা মাইনাস করে দিচ্ছি, তাহলে আমাদের লব্ধি নির্ণয় করলেই হচ্ছে আর কি, এই লব্ধিটা অ্যাকচুয়ালি আপেক্ষিক। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে কি এখন দিক যে নির্ণয় করি, দিকের ব্যাপারটা হচ্ছে তোমার টেন থিটা দিয়ে। তাহলে টেন থিটার সমান হচ্ছে তোমার কি, আমরা কার সাথে নির্ণয় করব, তোমাকে বলছে অনুভূমিকের সাথে। ঠিক আছে, তো যার সাথে আমরা কোণ নির্ণয় করি তাকে আমরা নিচে একা দিই। ঠিক আছে, তার মানে এখানে অনুভূমিক বলতে ওই লুক যেদিকে যাচ্ছে আর কি। ঠিক আছে, ওই ডিরেকশনের সাথে। তাহলে আমরা নিচে কি লিখবো, লুকের যে বেগটা এটাকে লিখবো নিচে একা। তাহলে লুকের বেগ ছিল হচ্ছে 15, তাহলে 15 আমরা লিখলাম নিচে একা। তাহলে উপরে থাকবে হচ্ছে তোমার 20 সাইন আলফা, মানে সাইন 80 ডিগ্রি, প্লাস 20 cos 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি এই ভ্যালুটা কত হয়। 20 সাইন 80 ডিগ্রি ভাগ হচ্ছে তোমার
15 প্লাস 20 cos 80 ডিগ্রি, ঠিক আছে। তার মানে আমরা হচ্ছে পাচ্ছি, একসাথে আমরা করে ফেলি tan ইনভার্স অ্যান্সার, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 46.835, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এরকমভাবে কিন্তু কাজটা করব। এবং তোমাদের কাছে মনে হতে পারে যে আসলে হচ্ছে তাহলে লুক আসলে ছাতাটা ধরছে কীভাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি লুকের যে হচ্ছে কি অ্যাকচুয়াল ডিরেকশন, আমাদের অ্যান্সার কিন্তু এখানেই শেষ, তুমি এই প্রসিডিউর ফলো করেই সলভ করে ফেলবা, ঠিক আছে। তো আমি এক্সট্রা কিছু কথা বলি তোমাদের বেসিকটা ক্লিয়ার হওয়ার জন্য। লুক কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছিল এদিকে, লুকের যে অ্যাকচুয়াল ব্যাগটা, ঠিক আছে, অ্যাকচুয়াল এটা কিন্তু এদিকেই ছিল। আমাদের প্রয়োজনের জন্য তাকে আমরা উল্টা করে আর কি লব্ধিটা নির্ণয় করছি, মানে হচ্ছে গিয়ে আমাদের আপেক্ষিক বেগটা নির্ণয় করছি। তো এখন আমি যদি বলি তাহলে লুক আসলে ছাতাটা ধরবে কোন দিক দিয়ে, ঠিক আছে। লুক অ্যাকচুয়ালি ছাতাটা ধরবে এই যে এই দিয়ে, কিন্তু মনে হচ্ছিল যে বৃষ্টিটা এই যে, এখন আমি যদি বলি এই দুইটা লব্ধি কোন দিকে, লব্ধিটা হচ্ছে এই যে এই দিক বরাবর কোনো একটা। তার মানে হচ্ছে লুকের কাছে, লুক যখন হচ্ছে এইদিকে যাচ্ছিল, অ্যাকচুয়াল স্পিড যেহেতু এইদিকে ছিল, লুকের কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে বৃষ্টিটা এই যে এরকমভাবে পড়তেছে, তখন তার মানে হচ্ছে সেই যে এরকমভাবে ছাতাটা ধরছে, ঠিক আছে। মানে এই কোনটা হচ্ছে তোমার ওই যে 46 ডিগ্রি। বুঝতে পারছো ব্যাপারটা? মানে তোমরা কিন্তু এটা চিন্তা করবা না যে এই যে এরকমভাবেও কিন্তু তোমার 46 হইতে পারে, ঠিক আছে, এটাও কিন্তু 46 হইতে পারে অনুভূমিকের সাথে, এটা কিন্তু না। মানে 41-এ যাচ্ছিলো এইদিকে, 41-এ যাচ্ছিলো ওইদিকে, আমাদের প্রয়োজনের তাগিদে তাকে মাইনাস করছি, মাইনাস করে আমরা মানটা নির্ণয় করছি, মান নির্ণয়ের জন্য তাকে মাইনাস করছি, কিন্তু অ্যাকচুয়ালি তার স্পিড কিন্তু এদিকে ছিল। তো 41-এ ছাতা ধরছিল এই যে এইটা, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো অ্যাকচুয়ালি আমাদের এই কাজটা আর কি করতে হবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ওকে, তাহলে পরবর্তী ম্যাথে তোমাকে কি বলছে যে সুহেল, তোমাকে বলছে হচ্ছে গিয়ে সুহেল সাইকেলে করে বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো, বৃষ্টির ফোঁটা 10 ms ইনভার্সন বেগে তার গায়ে পড়া শুরু করলো। বায়ুপ্রবাহ খুব বেশি ছিল না, তবুও বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়তেছিল, ঠিক আছে। সাইকেলের বেগ কত? তাহলে আমরা নর্মালি যে কাজটা করব, যখন বাতাস না থাকে সারা জীবন সব সময় বৃষ্টি খাড়া নিচের দিকে কিন্তু পড়ে, ঠিক আছে। বৃষ্টি অলওয়েজ খাড়া নিচের দিকে পড়বে যদি বাতাস থেকে ইন্টারফেয়ার না করে, ঠিক আছে। তাইলে আমরা ধরে নিলাম এই যে 100 কয়েক ধরে নিলাম, বৃষ্টি অলওয়েজ কোন দিকে পড়বে? খাড়া নিচের দিকে পড়বে, বৃষ্টি অলওয়েজ খাড়া নিচের দিকে পড়বে, যেহেতু বাতাস টাতাস নেই, এখানে বলছে যে বায়ু প্রবাহ খুব বেশি ছিল না, মানে বাতাস ছিল না, তার মানে বৃষ্টি নিচের দিকে পড়তেছে। আর লুক হচ্ছে এখন যেদিকেই যাক, ঠিক আছে, ওই ব্যক্তির স্পিড যেদিকেই থাকুক না কেন, এটা অলওয়েজ বৃষ্টির সাথে 90 হবে। কেন হবে? দেখো আমি যদি বলি এটা হচ্ছে সমতল, ঠিক আছে, ভূমির উপর কেউ একজন হাঁটতেছে, যে কোনো দিকেই হাঁটতে পারে, ঠিক আছে। তো বৃষ্টি খাড়া নিচে দিয়ে পড়তেছে, এখন সে এইদিকে হাঁটুক, সে এইদিকে হাঁটুক, সে এইদিকে হাঁটুক, মানে যে কোনো দিক দিয়ে হাঁটুক না কেন, অলওয়েজ বৃষ্টির সাথে তার কোনটা কত হবে? 90 হবে। তুমি নিজে চিন্তা করো, তুমি মাটির উপর দিয়ে হচ্ছে কোনাকুনি কোথাও হাঁটতেছো, বা পশ্চিম দিকে হাঁটতেছো, বা উত্তর দিকে হাঁটতেছো, বৃষ্টি কি মানে অলওয়েজ তোমার উপর কি 90 ডিগ্রি কোণে পড়বে না, ঠিক আছে। মানে নর্মাল যেটা আর কি, আপেক্ষিক তোমার কাছে যেটা মনে হবে এটা পরের ব্যাপার, মানে তোমার আর বৃষ্টির মধ্যবর্তী কোণ এটা কত থাকবে? 90 থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে যেহেতু হচ্ছে বাতাস ছিল না, তাহলে বৃষ্টি একদম খাড়া নিচে দিয়ে পড়তেছে, আর তবু বৃষ্টি তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়তেছিল। তার মানে মিন করতেছে, ধরো আমি চিন্তা করলাম যে হচ্ছে সেই দিকে হয়তো যাচ্ছিল, ঠিক আছে, সে এইদিকে যাচ্ছিল, এখন এইদিকে যাচ্ছিল, তা যেহেতু হচ্ছে গিয়ে তার কাছে মনে হচ্ছে যে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছিল, তাহলে তাকে আমরা কি করে দেবো? মাইনাস করে দেবো, যে তাকে আমরা মাইনাস করে দিলাম, ঠিক আছে। তার মানে এখন যে লব্ধিটা, এখন বৃষ্টি আর ওই লুকের যে লব্ধিটা, সেই লব্ধিটা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে গিয়ে কি আপেক্ষিক বেগ, ঠিক আছে। তার মানে তার কাছে যেটা মনে হচ্ছিল, ঠিক আছে, মনে হচ্ছিল এই যে এই দিকে পড়তেছে, মানে 45 ডিগ্রি কোণে পড়তেছে, ঠিক আছে। তার মানে এই যে কোণটা, ঠিক আছে, মানে এই যে এইটা হচ্ছে তোমার 45, কার সাথে উৎপন্ন কোণ 45 সেটা কি বলছে? যদি না বলে তাহলে আমরা অলওয়েজ হচ্ছে উলম্ব চিন্তা করবো, মানে এই কোণটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, ঠিক আছে। তো তোমাকে ফাইনালি কি বের করতে বলছে? সাইকেলের বেগ কত? তার মানে তোমাকে এই যে এই বেগটা নির্ণয় করতে বলছে, এই বেগটা তুমি নির্ণয় করলে অ্যাকচুয়ালি হচ্ছে হয়ে গেছে। তো যেহেতু এখানে আমরা একটা 90 ডিগ্রি পেয়ে গেছি, মানে পিথাগোরাস পেয়ে গেছি, তাহলে দেখো আমরা ওই দিন বলছিলাম যে যেখানেই তুমি 90 পাবা, এখানে কিন্তু একটা 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তুমি যদি বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ে, তাহলে তুমি যে দিকে যাও না কেন, তোমার বেগ যদি মাইনাসও করো, ঠিক আছে, তাহলে 90 থাকবে। তুমি উত্তর দিকে যাচ্ছিলা, তুমি কি উল্টা করে দক্ষিণে করে ফেললা, কোন কি চেঞ্জ হবে? কোন কিন্তু চেঞ্জ হবে না, 90 থাকবে। তো যেখানেই আমরা 90 পাবো সেখানেই কিন্তু আমরা হচ্ছে পিথাগোরাস ইউজ করতে পারবো। অলওয়েজ মাথায় রাখবা, যখন বাতাস না থাকবে, জাস্ট বৃষ্টি পড়বে, তখন বৃষ্টি খাড়া নিচের দিকে পড়বে, তুমি ভূমি বরাবর যে দিয়ে যাও না কেন, তোমাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90, তো চোখ বন্ধ করে এই ক্ষেত্রে পিথাগোরাস প্রয়োগ করতে পারবো। তো আমি এখানে কি করতে পারি, আমার এই যে এখানে সাইকেলের ব্যাগটা ছিল, এটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম,
যাতে আমরা পিথাগোরাস প্রয়োগ করাটা ইজি হয়, মানে একটা ত্রিভুজ বানানো ইজি হয়। তো এখন আমি হচ্ছে গিয়ে কোনটা নির্ণয় করব, যেহেতু কোনো উল্লেখ না থাকলে আমরা অলওয়েজ হচ্ছে গিয়ে এই কোণটা নির্ণয় করি। তাহলে আমরা হচ্ছে টেন থিটা যদি বলি, তাহলে টেন থিটার সমান হচ্ছে তোমার লম্ব বাই ভূমি। এটা হচ্ছে লম্ব, লম্ব বলতে এটা হচ্ছে পার্সনের বেগ, মানে পার্সন বাঘ হচ্ছে তোমার ভূমি, ভূমি হচ্ছে তোমার বৃষ্টি। ঠিক আছে, তাহলে অলওয়েজ মাথায় রাখবা যে যদি এরকম কখনো থাকে যে হচ্ছে কি বৃষ্টি এবং তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসো, তাহলে এই শর্টকাটটা প্রয়োগ করে ফেলতে পারো। উলম্বের সাথে কোণ যদি থিটা হয় তাহলে টেন থিটার সমান পি বাই আর, মানে পার্সন বাই রেন। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমার পার্সনের বেগও হচ্ছে তোমার 10, পার্সন কি তোমাকে নির্ণয় করতে বলছিল, সাইকেলের বেগ। ঠিক আছে, তাহলে সাইকেলের বেগকে আমি ধরলাম পার্সনের বেগ, তাহলে পার্সন বাই রেন, যেহেতু 45 ডিগ্রি কোণ বলছিল, তাহলে হচ্ছে 10 45 মানে হচ্ছে 1, সুতরাং তোমাকে এখানে পার্সন সমান হবে রেন মানে হচ্ছে তোমার হবে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমি একদম হচ্ছে ব্যাখ্যা সহ বলে দিলাম। তো এটা হচ্ছে নর্মাল প্রসিডিউরটা। তবে এখানে একটা শর্টকাট ফলো করতে পারো। শর্টকাট হচ্ছে যদি কখনো তুমি 45 ডিগ্রি কোণ পাও, ঠিক আছে, এই টাইপের মেথে যদি তুমি কখনো 45 পাও, যে বৃষ্টি খাড়া নিচে দিয়ে পড়তেছিল, তুমি কোথাও হচ্ছে যাচ্ছিলা ভূমির উপর দিয়ে, আর হচ্ছে তোমার গায়ে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছিল, তাহলে অলওয়েজ মাথায় রাখবা 10 45 ডিগ্রি মান যেহেতু 1, তার মানে তাদের অনুপাতটা অ্যাকচুয়ালি 1, মানে তারা দুইটা সমান আর কি। তো সেই ক্ষেত্রে তুমি শর্টকাটটা লিখে রাখো। শর্টকাটটা আমি লিখে দেই, শর্টকাট পি সমান আর হলে থিটা সমান 45 ডিগ্রি। ঠিক আছে, মানে তোমার যদি হচ্ছে পার্সনের বেগ আর হচ্ছে রেইনের বেগ যদি সমান হয়, তাহলে থিটা মানে ছাতা ধরতে হবে তোমার 45 ডিগ্রি কোণে। ঠিক উল্টাভাবেও আমরা বলতে পারি, কেউ যদি হচ্ছে একটা নির্দিষ্ট বেগে যায় আর সে যদি ছাতা ধরে 45 ডিগ্রি কোণে, তার মানে মিন করতেছে বৃষ্টিও আসলে তার বেগের সমান ছিল। ধরো একজন লোক 20 ms ইনভার্সন বেগে যাচ্ছিল, সে 45 ডিগ্রি কোণে ছাতা ধরে যাচ্ছিল, তার মানে বৃষ্টিও পড়তেছিল 20 ms ইনভার্সন বেগে। তোমাকে উল্টা করেও বলতে পারে যে 25 ms ইনভার্সন বেগে বৃষ্টি পড়তেছিল, ওই লোক বাধ্য হয়ে আসলে কি 45 ডিগ্রি কোণে ছাতা ধরছে, তাহলে লোক কত বেগে যাচ্ছিল, তাহলে বৃষ্টির বেগ ছিল 25, লোকের বেগও 25, মানে দুইটা সমান হবে। তো জবাব হোক, এই শর্টকাটটা মাথায় রাখবা। ওকে, আর যদি নর্মাল প্রসিডিউর করো, যে 60 ডিগ্রি বললো 75 ডিগ্রি বললো, তাহলে এটা হচ্ছে ফলো করবা। যদি হচ্ছে বাতাস না থাকে, তাহলে টেন থিটা সমান পি বাই আর। যদি বাতাস না থাকে, মানে বৃষ্টি একদম খাড়া নিচের দিকে পড়তেছে, আর লুকের যে বেগ, লুক হচ্ছে অনুভূমিকের সাথে যেদিকে যাক না কেন, এটা অলওয়েজ এই ব্যাপারটা মাথায় রাখবা। ওকে, তারপরে দেখি আমাদের হচ্ছে বৃষ্টি, বাতাস ও ছাতা। এখন আমরা এক্সট্রা করে হচ্ছে তোমাদের কি থাকবে, বৃষ্টির সাথে বাতাসও থাকবে। তো নোট আকারের ব্যাপারটা, মানে আমাদের কনসেপ্টটা এখানে একটু বলে দিই, এখানে আমরা কোন কাজটা করব। এই ক্ষেত্রে তুমি দুইটা প্রসিডিউর ফলো করতে পারো। একটা প্রসিডিউর হচ্ছে তুমি কি করবা, লুকের সাপেক্ষে। ঠিক আছে, এখানে তো একজন লোক থাকবেই, মানে এই পার্সনটাকে আর কি, পার্সন যেহেতু কোনো ছাতা ধরতে হবে, মানে এটাকে আর কি আমি পার্সনটাকে ছাতার রূপে লিখছি আর কি। তাহলে তুমি কি করবা, পার্সনের সাপেক্ষে বাতাসের আপেক্ষিকটা নির্ণয় করবা আগে। বাতাসের আপেক্ষিক বেগ নির্ণয় করবা, আপেক্ষিক বেগ নির্ণয় করবা। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে গিয়ে ওই যে পার্সনের সাপেক্ষে যে তুমি বাতাসের আপেক্ষিক বেগটা নির্ণয় করছো, এর সাথে, ঠিক আছে, এটাকে আমি নাম দিলাম, ধরো হচ্ছে গিয়ে কোনো কিছু একটা নাম দিলাম, বা নাম না দিলেও কোনো সমস্যা নেই, পূর্বেরটার সাথে, মানে 1 নাম্বারের সাথে, 1-এর সাথে এটাকে আমি ধরো নাম দিলাম 1। ঠিক আছে, তাহলে 1-এর সাথে বৃষ্টির লব্ধি নির্ণয় করবা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রসিডিউর। ঠিক আছে, তো এটা গেল একটা প্রসিডিউর, মানে একটা কনসেপ্ট। তুমি এটাকে অন্য আরেকটা উপায়ও করতে পারো। সেই উপায়টা হচ্ছে তুমি আগে বাতাস এবং বৃষ্টির লব্ধি নির্ণয় করবা, লব্ধি নির্ণয় করার পরে লুকের সাথে তার আপেক্ষিক বেগ নির্ণয় করবা। দেখো দুইটা কিন্তু প্রসিডিউর, তুমি যে কোনোটা ইচ্ছা করলে ফলো করতে পারো। আজকের ক্লাসে আমি এটা ফলো করবো। আজকের ক্লাসে আমি যেটা ফলো করবো সেটা হচ্ছে আমি আগে পার্সনের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটা নির্ণয় করে ফেলবো। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ওই যে এখানে যে ভ্যালুটা পাবো, এটার সাথে বৃষ্টিটার লব্ধি নির্ণয় করবো। এটা তুলনামূলক ইজি। তুমি দ্বিতীয় যে কাজটা করতে পারো, ঠিক আছে, 2 নম্বর প্রসিডিউর, অল্টারনেটিভ উপায়, সেটা হচ্ছে তুমি বৃষ্টি এবং বাতাসের লব্ধি নির্ণয় করবা, ওই লব্ধিটার সাথে পার্সনের আপেক্ষিক বেগ নির্ণয় করবা। ঠিক আছে, তো তোমার যেটা ইচ্ছা সেটাই করতে পারো, আমি এটা ফলো করবো, কোনো সমস্যা নেই। ওকে, তো তোমাকে বলছে উল্লম্ব বরাবর 10 ms ইনভার্সন বেগে বৃষ্টি পড়তেছে। ঠিক আছে, এক ব্যক্তি অনুভূমিক বরাবর 30 ms ইনভার্সন বেগে যাচ্ছে, তার অনুকূলে 10 ms ইনভার্সন বেগে বাতাস চলতেছে।
তাকে উল্লম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, মানে ছাতা কত কোণে ধরতে হবে সেটা তোমাকে চাওয়া হয়েছে। তো চলো আগে আমরা হচ্ছে গিয়ে মেইন কাজটা করে ফেলি। এগুলো সবই হচ্ছে তোমরা শর্টকাটে করবো, মানে হচ্ছে যত অল্প সময় করা যায়। আমি তোমাদের চিত্র এঁকে এঁকে বোঝায় করে দিচ্ছি, তোমাদের তো এত সুন্দর করে চিত্র আঁকতে হবে না, জাস্ট নর্মালি করবা। তো আমাদের জাস্ট দেখা মাত্রই আমি কি করব, যেহেতু এখানে বাতাসও আছে, অনুভূমিক বরাবর 30 mm বেগে যাচ্ছিল, তাহলে তোর আমি ধরলাম লুক যাচ্ছিল এইদিকে 30, তার অনুকূলে 10 mm বেগে বাতাস ছিল, তাহলে যে পার্সন ছিল 10, আর তার অনুকূলেই কিন্তু বাতাসটা হচ্ছিল, মানে বাতাসটাও এই লুকের দিকেই যাচ্ছিল। তাহলে এয়ার আমি ধরলাম, এয়ারের বেগও কত, এয়ারের বেগ হচ্ছে কি 10। তাহলে আমাদের প্রথম যে কাজটা ছিল সেই কাজটা ছিল এই পার্সনের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে পার্সনের সাপেক্ষে যেহেতু এটা মিন করতেছে কি, পার্সনটাকে আমি উল্টা করে দেবো। তাহলে পার্সনটাকে আমি যদি এই পাশে উল্টা করে দিই, মানে 30টাকে এই যদি এই দিকে উল্টা করে দিই, তাহলে উল্টা করে লব্ধি যদি নির্ণয় করি তাহলে তো আমার কী হচ্ছে, আপেক্ষিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমি এখন উল্টা করে লব্ধি নির্ণয় করবো। উল্টা আমি অলরেডি করে ফেলছি, এই যে এই পাশে নিয়ে আসছি 30, আর হচ্ছে গিয়ে বাতাস এই পাশে, ঠিক আছে। তার মানে এখন মিন করতেছে একটা ভেক্টর কাজ করতেছে এই দিকে, আর আরেকটা ভেক্টর কাজ করতেছে তার উল্টা দিকে। এখন আমি যদি লব্ধি নির্ণয় করি তাহলে লব্ধি কত পাবো, যেহেতু টোটালি বিপরীত দিকে, তাহলে বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে 30 মাইনাস হচ্ছে 10। তার মানে আমি যদি এখানে হচ্ছে গিয়ে এই পুরো অংশটাকে মুছে দিই, মুছে দিয়ে 30 মাইনাস 10 মানে কত, 20, ঠিক আছে। তার মানে আমি যদি পুরো অংশটাকে মুছে দিই, যে পুরাটাকে মুছে দিলাম, মুছে দিয়ে শুধুমাত্র এই পাশে 20 লিখি, ঠিক আছে, তাইলেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। বাতাস আমি মুছে দিছি কীভাবে, ওই যে প্রথম যে কাজটা, প্রথম যে স্টেপটা, সেই স্টেপটা কমপ্লিট করে আমি হচ্ছে বাতাস মুছে দিছি, আর হচ্ছে কি আমি লুকের যে আপেক্ষিক বেগটা সেটা আমি হচ্ছে কি নির্ণয় করছি। আমরা দেখলাম যে লুকের আপেক্ষিক বেগটা এই দিকে, ঠিক আছে। লুকের আপেক্ষিক বেগটা, লুক কিন্তু অ্যাকচুয়ালি লুকের অ্যাকচুয়াল স্পিড কিন্তু এইদিকে ছিল, ওইটা আমরা আপাতত হচ্ছে গিয়ে এই পাশে ভুলে যাচ্ছি, ঠিক আছে, এটা আপাতত দরকার নেই। তাহলে লুকের যে আপেক্ষিক বেগটা সেটা এইদিকে। আর বৃষ্টি কীভাবে পড়তেছিল, এখন আমাদের এইটার সাথে যেন কী করব, এটার সাথে আমাদের বৃষ্টির লব্ধিটা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে বৃষ্টি কীভাবে পড়তেছিল, তাকে উল্লম্বের সাথে, হ্যাঁ উল্লম্ব বরাবর 10 mm বেগে বৃষ্টি পড়তেছিল। তাহলে বৃষ্টিটা অ্যাকচুয়ালি পড়তেছিল একদম খাড়া নিচের দিকে, ঠিক আছে। বৃষ্টি একদম খাড়া নিচের দিকে পড়তেছিল, ঠিক আছে। বৃষ্টি পড়তেছিল একদম খাড়া নিচের দিকে, ঠিক আছে। এখন এই যে বৃষ্টিটা পড়তেছে, এখন তার কাছে এই লুকের কাছে কত কোণে মনে হবে, তাহলে এখন আমরা যেন কী করব, যেহেতু লব্ধি নির্ণয় করব, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি নির্ণয় করা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এই লব্ধিটা যদি নির্ণয় করি অ্যাকচুয়ালি, তাহলে লব্ধিটা যেন কোন দিকে হয়, দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা দিকে হয়, তাহলে হয়তো এই দিকে হবে। তো আমি যদি এটা ইজিলি করতে চাই তাহলে আমি কী করবো, এই যে এই ভেক্টরটাকে শিফট করে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। মানে যেহেতু 90 ডিগ্রি আমরা এখানে পেয়ে গেছি, যে এই ভেক্টর মানে হচ্ছে কি লুকের বেগ আর হচ্ছে আমাদের কি বৃষ্টির বেগ পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, তাই না। তো আমি এই ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম, আর পিথাগোরাস এখন আমি চোখ বন্ধ করে প্রয়োগ করে ফেলবো। এটা ছিল ধরো তোমার 20, যেটা আমরা নির্ণয় করছি একটু আগে, আর বাতাসের বেগ বৃষ্টির বেগ ছিল 10, এটা হচ্ছে তোমার 10, ঠিক আছে। তো আমরা এখানে কী করবো, ওই যে 10 থিটার সমান শর্টকাট এখন প্রয়োগ করে ফেলবো, যেখানে তুমি হচ্ছে কি এরকম পাবা, যেহেতু উল্লম্বের সাথে উৎপন্ন কোণ আমাকে বলেই দিছে উল্লম্বের সাথে কত কোণের সাথে ধরতে হবে, তাহলে উপরে পার্সন, নিচে হচ্ছে তোমার রেন। তাহলে পার্সনের বেগ হচ্ছে ধরো তোমার 20, আর হচ্ছে রেনের বেগ 10, মানে হাফ। তাহলে আমরা দেখি এটার মান কত হয়, তাহলে 10 ইনভার্স 2 মাইনাস 2/1 মানে 2 আর কি, তাহলে হচ্ছে তোমার 63 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 63 ডিগ্রি কি পাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সঠিক অপশন। তো এরকমভাবে একটু সময় নিয়ে, মানে তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা একটু সময় নিয়ে সুন্দর করে করবা। আর যদি হচ্ছে কি মানে অ্যাডমিশন টেস্টে করো তখন তো জাস্ট ওই এত কিছু চিত্র রাখতে হবে না, জাস্ট তুমি ওই যে ব্যাপারগুলো বলছি স্টেপ 1 এবং স্টেপ 2 মুহূর্তের মধ্যে ফলো করে ফেলবা, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমি তোমাদের কি এই যে একটু আগে যেরকমভাবে তোমাদের গ্রাফিক্যালি দেখাইছিলাম, ব্যাপারটা অনুধাবন করতে চেষ্টা করছিলাম, এটি একটু অনুধাবন করিয়ে দিই। তাহলে এই যে লব্ধি যেটা মনে হচ্ছে, ঠিক আছে, এখানে যেটা লব্ধি, এটা তো অ্যাকচুয়ালি কী ছিল, আপেক্ষিক ছিল। তার মানে এই যে এই লুকের কাছে অ্যাকচুয়ালি লুক যখন অ্যাকচুয়ালি এদিকে হেঁটে যাচ্ছিল, তখন অ্যাকচুয়ালি তার কাছে মনে হবে যে বৃষ্টিটা এই বরাবর পড়তেছে, ঠিক আছে। তো সে কিন্তু এই যে এই বরাবর ছাতাটা ধরবে, এই কোণটা হচ্ছে তোমার 63 ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে। এই যে এই দিকেরটা কিন্তু এই যে এটা কিন্তু 63 না, মানে আমরা হচ্ছে কি যে ওই উল্টা দিকটা চিন্তা করবো না। মানে তোমাকে যদি এরকমভাবে রিটেনে কখনো আসে, ধরো বাসিটিতে কোনো রিটার্নও আসে, তো এরকমভাবে ব্যাপারটা বলবা, মানে লুক যেদিকে যাচ্ছিল সেই যে ধরো আমি এইদিকে যাচ্ছি, এই যে এরকমভাবে ছাতাটা ধরছি, আমি তো এই যে এরকমভাবে ধরি না, দুইভাবেই কিন্তু হতে পারে, যে আমি সামনের দিকে 45 ডিগ্রি কোণে ধরছি, অথবা যে আমি ছাতাটা পিছনের দিকে 45 ডিগ্রি কোণে ধরছি, এরকম না, মানে 63 আর কি। ওকে, তো যাই হোক, আশা করি এখন এইগুলা তুমি করতে পারবা দেখা মাত্রই। আচ্ছা, তারপরে বলছে একজন লোক 5 কিলোমিটার/সেকেন্ড বেগে চলছে, সে দেখলো বৃষ্টি তার মাথার উপর লম্বভাবে 12 কিলোমিটার/আওয়ার বেগে পড়তেছে, বৃষ্টির প্রকৃত বেগটা কত, ঠিক আছে। মানে বৃষ্টির অ্যাকচুয়াল স্পিড এখানে চাওয়া হয়েছে,
আচ্ছা, একটু সমস্যা হয়েছে, চলো একটু আমরা অপেক্ষা করে আবার দেখি। ওকে, এখানে হচ্ছে আমরা কোয়েশ্চেনটা অলরেডি দেখলাম, তাহলে চলো আমরা দেখি এটা কীভাবে সলভ করা যায়। তো আমরা হচ্ছে গিয়ে এটা এমসিকিউ কোয়েশ্চেনটি তুমি এটা বিবেচনা করো, মানে আসবে এমসিকিউ রূপে। তো এটা আর কি রিটেন ফর্মেটে এখানে দেয়া কোয়েশ্চেনটা, আর কোনো কিছুই না। তাহলে আমরা কী করবো, অলওয়েজ হচ্ছে কি এরকম একটা এক্স এঁকে ফেলবো। এঁকে ফেলার পর তুমি দেখো এখানে কি যেন বলছিল যে লুক হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। তাহলে লুকের যে বেগটা এটা ধরো হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগ। তো সে দেখলো তার মাথার উপর বৃষ্টি উলম্বভাবে পড়তেছিল, ঠিক আছে, মানে হচ্ছে তার কাছে যে সে যে দেখলো বা তার কাছে যে মনে হচ্ছে সেটা আসলে কি আপেক্ষিক, ঠিক আছে। তার মানে তার কাছে মনে হচ্ছিল সে যদি এইদিকে যায় তো বৃষ্টিটা তার মাথার উপর একদম খাড়া নিচে দিয়ে পড়তেছিল। তো আমরা এটা কারেক্ট হচ্ছে নিচে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, মানে নিচ বরাবর নিয়ে গেলাম। তাহলে এটা আসলে হচ্ছে গিয়ে কি আপেক্ষিক বেগ। তো আমরা বলছিলাম এটাকে হচ্ছে কি আমরা লব্ধি বলতে পারবো যদি লুকের বেগটাকে অ্যাকচুয়ালি যেদিকে ছিল তার বিপরীত করে দিই। তাহলে লুকের বেগ অ্যাকচুয়ালি ছিল এইদিকে, আমি কি করলাম এটাকে মুছে আমি কি করে দিলাম, ওই যে উল্টা করে দিলাম, এই যে উল্টা করে দিচ্ছি। তাহলে উল্টা করে দিচ্ছি মানে এখন এটা হয়ে গেছে কি লব্ধি, ঠিক আছে। তো এটা যেহেতু লুকের বেগ, এটা যেহেতু লব্ধি, তাহলে বৃষ্টির বেগটা অবশ্যই কোন দিকে হবে, বৃষ্টির বেগটা আমরা বলছিলাম লাস্ট ক্লাসে যে লব্ধিটা হবে দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা দিকে, ঠিক আছে। তার মানে অবশ্যই বৃষ্টির বেগটা এই দিকের কোনো একটা ডিরেকশনে হবে, ঠিক আছে। তো এখন দেখো এখন সব মানই তোমার দেয়া আছে, আর এখানেও কিন্তু তুমি এখানে একটা 90 ডিগ্রি পেয়ে গেছো, মানে হচ্ছে কি এখানেও তুমি পিথাগোরাস প্রয়োগ করে ফেলতে পারো চোখ বন্ধ করে, ঠিক আছে। যেখানেই 90 সেখানেই চোখ বন্ধ করে পিথাগোরাস। তো চলো আমরা এখন ভ্যালুগুলো লিখে ফেলি। তো লুক হচ্ছে 5 কিলোমিটার বেগে যাচ্ছিল, তো এইটাকে যেহেতু হচ্ছে কি এই পাশে ছিল আমরা কি করলাম এটাকে শিফট করে দিলাম, মানে পিথাগোরাসের সূত্র ইজিলি প্রয়োগ করার জন্য। তাহলে এটা হচ্ছে গিয়ে কত ছিল 5, এই ব্যাগটা ছিল 5 ব্যক্তির ব্যাগ, আর তার কাছে মনে হচ্ছিল যেটা 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে 12, তাহলে এটা অবশ্যই কত হবে তোমার 13 হবে। জাস্ট পিথাগোরাস আমরা প্রয়োগ করে ফেললাম, ঠিক আছে। জাস্ট এই যে এটা হচ্ছে 5, এটা 12, তার মানে এটা অতিভুজ যেহেতু, তাহলে বৃষ্টির বেগ অবশ্যই কত হবে 13 কিলোমিটার পার আওয়ার হবে। তো তোমাকে এখানে যদি কোণের মানটাও বের করতে বলে যে উল্লম্বের সাথে বৃষ্টি কত কোণে পড়তেছিল, তাহলে তুমি যে এই কোণটা বের করে ফেললেই হচ্ছে, ঠিক আছে। এই কোণটা মানে হচ্ছে এই যে এই পাশের এই কোণ, ঠিক আছে। এই আর কি ব্যাপারটা। তো তোমাকে যদি বলতো যে হচ্ছে কি লুকের সাথে বৃষ্টির কোণ কত, ঠিক আছে, তার মানে তুমি হয়তো এই কোণটা এখন নির্ণয় করছো, ঠিক আছে। তো লুকের অ্যাকচুয়াল স্পিড কিন্তু ওইদিকে ছিল, লুকের যে অ্যাকচুয়াল স্পিডটা ধরো হচ্ছে তুমি এই কোণটা নির্ণয় করছো, এটা থিটা দিয়ে আমি ধরি, এটা কেন চাওয়া হয় নাই, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। ধরো এই কোণটা যদি তোমার 20 ডিগ্রি হইতো, তাহলে তোমাকে যদি বলতো লুকের সাথে কত ডিগ্রি কোণে পড়তেছিল অ্যাকচুয়ালি বৃষ্টিটা, ঠিক আছে, তাহলে মানে অ্যাকচুয়াল যে হচ্ছে ডিরেকশনটা সেই ডিরেকশনটা আর কি। তো তুমি কিন্তু এই যে এই কোণটা নির্ণয় করতে, এই কোণটা কত হইতো 90 মাইনাস 20 মানে হচ্ছে 70 ডিগ্রি হইতো, ঠিক আছে। তো এটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন আমি দিলাম, আর কোনো কিছুই না। মানে লুকের যে অ্যাকচুয়াল স্পিডটা এটা কিন্তু এইদিকেই ছিল, অ্যাকচুয়ালি এটা ছিল, আমরা হচ্ছে প্রয়োজনের জন্য হয়তো আমরা বিয়োগ করে আমরা অঙ্ক করি, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি এটাও বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এখন হচ্ছে আমাদের গাড়ির কাচ বেজা না বেজা, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। আমরা যদিও এই টাইপের ম্যাথটাকে সব থেকে বেশি ভয় পাই, আমাদের এটা বয়ের একমাত্র মানে আমাদের এই অংশে মানে যদি বলি এই টপিকগুলো এটা বয়ের একমাত্র কারণ, কিন্তু অ্যাকচুয়ালি এটা উচিত হওয়া ছিল সব থেকে ইজি, ঠিক আছে। তো চলো আমি তোমাদের কনসেপ্টটা আগে একটু বলে দিই, কনসেপ্টটা বলে দিলে তোমাদের ব্যাপারটা ওভারঅল ইজি হবে আশা করি। তো গাড়ির কাজ ভিজবে না ভিজবে এটার জন্য আমরা একটা গাড়ি প্রথমে এঁকে ফেলি। চলো একটা বাস চিন্তা করো, বাস বাজেটাই হোক, প্রাইভেট কার, ওকে। তাহলে গাড়ির তো অবশ্যই একটা ব্যাগ থাকবে, ঠিক আছে। ধরো এটা কারের একটা স্পিড কিন্তু অলওয়েজ থাকবে, ধরলাম এটা হচ্ছে বিসি কারের বেগ। আর হচ্ছে গিয়ে বৃষ্টি পড়বে প্লাস বৃষ্টির সাথে বাতাসও থাকতে পারে, ঠিক আছে। বৃষ্টি সোজাভাবেও পড়তে পারে, অন্য কোনোভাবেও পড়তে পারে, বাতাস তাকে প্রভাবিতও করতে পারে, ঠিক আছে। যাই কিছু করুক না কেন কোনো সমস্যা নেই। গাড়ির যে বেগ এটা তো আমাদের জানা থাকবে, এটা হয়তো দেয়া থাকবে, ঠিক আছে, বা হচ্ছে তোমাকে নির্ণয় করতে বলুক, যাই কিছু বলুক না কেন এখান থেকে তুমি সামারি টেনে ফেলবা, তাহলে এই ব্যাপারটা হবে। তাহলে গাড়ির বেগ হচ্ছে ধরো এই যে এই দিকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে গাড়ির বেগ যেদিকে ওই দিকে আমি বৃষ্টি প্লাস বাতাসের বেগের উপাংশ বের করব, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কি করব, নোট আকারে লিখে ফেলো, নোট গাড়ির বেগের দিকে, গাড়ির বেগের দিকে বৃষ্টি ও বাতাসের বেগের উপাংশের সমষ্টি বের করব, উপাংশের যোগফল বের করব।
যোগফল বের করব। প্রথম কাজ হচ্ছে এটা, গাড়ির বেগ যেদিকে আমরা ওই দিকে বৃষ্টি ও বাতাসের বেগের উপাংশের যোগফলটা আমরা বের করব। ঠিক আছে, বের করার পর ধরো আমি একটা ভ্যালু তো পাবো। ঠিক আছে, ধরো এইদিকে আমি পাইছি হচ্ছে গিয়ে গাড়ির বেগ ধরো হচ্ছে তোমার 20, ধরলাম 20, আর এই উপাংশের সমষ্টিটা যদি আমি 25 পাই, এটা মিন করতেছে যে হচ্ছে গিয়ে এখন গাড়ি তো কোনো একটা জায়গায় আছে। ঠিক আছে, ধরো বৃষ্টি আছে, এই পয়েন্টেও বৃষ্টি আছে, এই পয়েন্টেও বৃষ্টি আছে, বৃষ্টি যেহেতু পড়তেছে সব জায়গায় পড়তেছে, গাড়ির সামনেও একটা ফুটা আছে, গাড়ির পিছনে একটা ফুটা আছে। এখন গাড়ির বেগ যদি 20 থাকে আর বৃষ্টির ফোটার বেগ যদি থাকে হচ্ছে কি মানে বৃষ্টি এবং বাতাস, মানে যেটা আমরা নির্ণয় করব এখানে, বৃষ্টি প্লাস বাতাসের বেগের উপাংশের যোগফল, যেটা আর কি হবে। তো এই যে এই দুইটার যে সমষ্টি, এই সমষ্টিটা আমরা এখানে বৃষ্টির ফুটার উপরে আর কি চিন্তা করতেছি। তাইলে এই ফুটাটার স্পিড যদি এই যে এই দিকে, ঠিক আছে, আমরা কোন দিকে বের করব, গাড়ির বেগের দিকে। তো গাড়ির বেগের দিকে যদি বৃষ্টির ফুটার বেগ বেশি থাকে, ঠিক আছে, তার মানে মিন করতেছে পিছন থেকে এই ফুটাটা গিয়ে এই বাসকে ধরে ফেলবে। যেহেতু বাসের বেগ 20 বা গাড়ির বেগ 20, বৃষ্টির ফুটার বেগ 25, তার মানে কী হবে, পিছন থেকে গিয়ে ধরে ফেলবে, মানে পিছনের কাজ ভিজবে। আর এটা কিন্তু হচ্ছে টাচ করবে না, কারণ 1 সেকেন্ডে ধরো হচ্ছে বাসগুলো 20, বৃষ্টির ফুটা চলে যাবে তো 25, তার মানে বাস কিন্তু এই ফুটাটা গিয়ে ধরতে পারবে না। তার মানে যদি এরকম পাও যে হচ্ছে গিয়ে বৃষ্টির বেগ বেশি, মানে এই যে এখানে যে অংশটা আমরা বলছি এটাকে আমি বৃষ্টির বেগই বলতেছি, যে বৃষ্টি ও বাতাসের বেগের উপাংশের যে যোগফল এটা যদি বেশি হয় তাহলে হচ্ছে পিছনের কাজ ভিজবে, আর যদি হচ্ছে গিয়ে গাড়ির বেগ বেশি হয় তাহলে হচ্ছে সামনের বেগ কাজ ভিজবে। ঠিক আছে, এটাকে আরেকটু শর্ট করে ফেলি আমি যেটা আর কি মাথায় রাখতাম, তো এটা হচ্ছে তোমার গাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গাড়ি, গাড়ির সামনে হচ্ছে তোর অন্য একটা বস্তু, এটা বৃষ্টির ফুটা আমি ধরলাম। ঠিক আছে, এখন গাড়ির বেগ যদি বেশি হয়, গাড়ির বেগ বেশি, তাহলে গাড়িটা গিয়ে কি করবে, এই যে আমাদের বস্তুটা, এই বস্তুটাকে গিয়ে হচ্ছে সামনের থেকে ধাক্কা মারবে। পিছনেও একটা গাড়ি আছে, সামনেও একটা গাড়ি আছে, মানে এটা ধরো বৃষ্টির ফুটা, এটা ধরো বৃষ্টির ফুটা। এখন গাড়ির বেগ যদি বেশি হয়, ধরো এই যে এই বস্তুটা ধীরে ধীরে যাচ্ছে, গাড়ির বেগ বেশি, তাহলে এই গাড়িটা গিয়ে সামনের অংশ দিয়ে এই বস্তুটাকে ধাক্কা মারবে, মানে হচ্ছে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হবে, মানে সামনের কাজ ভিজবে। ঠিক আছে, আর যদি হচ্ছে গিয়ে গাড়ির বেগ কম থাকে, বৃষ্টির বেগ বেশি থাকে আর কি, যদি ধরো গাড়ির বেগ কম, আমরা বৃষ্টির বেগে যাচ্ছি না, গাড়ির বেগ কম, তার মানে মিন করতেছে গাড়ি ধরো একটা নির্দিষ্ট স্পিডে যাচ্ছে, বৃষ্টির বেগটা আরও বেশি, তাহলে এই যে এই বস্তুটা এসে পিছন থেকে গাড়িকে ধাক্কা মারবে, মানে হচ্ছে পিছনের অংশটা ক্ষতিগ্রস্ত হবে, মানে পিছনের কাজ ভিজবে। ঠিক আছে, তার মানে যদি আমাদের এই যে এটা নির্ণয় করে দেখবো যে গাড়ির বেগ বেশি নাকি এটা বেশি, গাড়ির বেগ বেশি থাকলে সামনের কাজ ভিজবে, গাড়ির বেগ কম থাকলে পিছনের কাজ ভিজবে। ঠিক আছে, আর যদি এরকম পাও যে দুইটাই সমান, যদি পাও দুইটাই সমান, তার মানে তখন উভয় কাজ ভিজবে। ঠিক আছে, ধরো হচ্ছে কি এটাও পাইছো তুমি 20, এটাও পাইছো 20 গাড়ির বেগ, এবং হচ্ছে যে ওই যে এই অংশটা যে নির্ণয় করলাম এটা আমরা পাইছি 20, মানে দুইটাই সমান। এরকম যদি হয় যে দুইটাই সমান, তখন হচ্ছে উভয় কাজ ভিজবে। ঠিক আছে, উভয় কাজ ভিজবে কথাটা লজিক কি আসলে, যে মানে বৃষ্টি তো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বৃষ্টি ছিল। ঠিক আছে, মানে এই কাজ বরাবর যে ফুটাটা পড়বে, এই কাজ বরাবর এই ফুটাটা কাজকে ভিজিয়ে যাবে, এই কাজ বরাবর যে ফুটাটা আসলে পড়তেছিল এটা আসলে হচ্ছে কি এই কাজটাকে ভিজিয়ে যাবে। ঠিক আছে, বৃষ্টি কত কোণে পড়তেছে এগুলো তোমার একটু চিন্তা করার দরকার নেই। তুমি কি করবা, গাড়ির বেগ দেওয়া থাকবে এটা নোট করবা, আর গাড়ির বেগের দিকে বৃষ্টি ও বাতাসের বেগে উপাংশের যোগফল বের করো। তাহলে চলো আমরা একটা দুটো ম্যাথ করে ফেলি, এগুলো খুবই ইজি, খুবই সিম্পল ম্যাথ। ঠিক আছে, তোমাকে বলছে বৃষ্টি উল্লম্বভাবে পড়তেছিল, তাহলে হচ্ছে বৃষ্টি কীভাবে পড়তেছে, উল্লম্বভাবে পড়তেছে। আচ্ছা, বৃষ্টিটা আমরা একদম খাড়া নিচের দিকে, তাহলে আমাদের যেহেতু গাড়ির বেগের দিকে, গাড়ি কোন দিকে যাচ্ছে এখন আমরা জানি না, গাড়ির বেগটা আগে চলো হচ্ছে ডিফাইন করে ফেলি। ওকে, আচ্ছা, ফাইনালি বলছে পূর্ব হতে পশ্চিম দিকে, তাহলে পূর্ব হতে পশ্চিম বলতে এই যে এই দিকটায় আর কি, এই যে এই দিকে পূর্ব হতে পশ্চিম দিকে 50 ms ইনভার্স অন বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো গাড়ির বেগ কত হলে উভয় কাছেই ভিজবে। তো আমরা বলছিলাম বৃষ্টি এবং বাতাসের উপাংশের যে যোগফলটা কোন দিকে, গাড়ির বেগের দিকে, এটা দুইটা যদি সমান হয়, গাড়ির বেগ এবং এই বেরোটা যদি সমান হয়, তাহলে উভয় কাছেই ভিজবে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে কী করবো, আমরা ধরলাম হচ্ছে গিয়ে যেহেতু উভয় কাছের ব্যাপারটাও আসছে, তাহলে আমরা হচ্ছে ধরলাম যে গাড়িটা ওই দিকে যাচ্ছে আর কি। ঠিক আছে, গাড়িও এই দিকে যাচ্ছে, না হলে কিন্তু উভয় কাজ ভিজা সম্ভব না। ঠিক আছে, এই দুটো সমান হওয়া লাগবে। এখন বৃষ্টি যেহেতু এদিকে পড়তেছে, তাহলে এইদিকে কি তার কোনো উপাংশ আছে, এদিকে কিন্তু তার কোনো উপাংশ নেই, কারণ একটা ভেক্টর যে দিকে কাজ করে তার লম্ব দিকে তার কোনো উপাংশ থাকে না, উপাংশ জিরো। তার মানে আমরা দেখতেছি এই দিকে, ঠিক আছে, তার এই দিকে তার হচ্ছে গিয়ে কি মানে বৃষ্টির যে উপাংশ সেটা জিরো, আর এই দিকে বাতাসের যে হচ্ছে বেগটা, বাতাসের বেগের উপাংশটা কত হবে, 50ই হবে। ঠিক আছে, তার মানে আমাদের দেখলাম বৃষ্টি এবং হচ্ছে গিয়ে কি বাতাস, এই দুইটার, বৃষ্টি এবং বাতাস এই দুইটার
উপাংশের যে যোগফল, এখানে আমরা যদি যোগ করি তাহলে 0 + 50, মানে এই দুইটা হচ্ছে যোগফলটা হবে 50। তার মানে উভয় কাজ বিজার শর্ত হচ্ছে গিয়ে গাড়ির যে স্পিডটা ওই দিকে কত হওয়া লাগবে, 50 হওয়া লাগবে। তার মানে এটাকে আমরা ধরছিলাম, এটা হচ্ছে ধরছিলাম আমরা পূর্ব, এটা আমরা ধরছিলাম পশ্চিম। তার মানে আমাদের গাড়ির যে স্পিডটা এই গাড়ির স্পিডটা হবে পূর্ব থেকে পশ্চিম দিকে 50 ms/s বেগ, ঠিক আছে। তাহলে 50 ms/s পূর্ব হতে পশ্চিম দিকে, এইটা হচ্ছে আমাদের সঠিক অপশনটা। তাহলে দেখো এখান থেকে কিন্তু তুমি একটা শর্টকাট শিখে ফেলতে পারো। যদি বৃষ্টিকার নিচের দিকে পড়ে আর বাতাস জাস্ট অনুভূমিকের দিকে প্রবাহিত হয়, তাহলে বাতাসের বেগ যত, গাড়ির বেগও ওই দিকেই তত হলে উভয় কাজ ভিজবে, ঠিক আছে। আর যদি গাড়ির স্পিডটা বেশি হয়ে যায় ওই দিকে, তাহলে হচ্ছে সামনের কাজ ভিজবে, আর যদি হচ্ছে গাড়ির বেগ কম হয় তাহলে পিছনের কাজ ভিজবে, ঠিক আছে। এইগুলা খুবই হচ্ছে, মানে তুমি যদি এই অংশটা জাস্ট মাথায় রাখতে পারো, এই টাইপের যে কোনো কোয়েশ্চেন যদি আসে অ্যাডমিশন টেস্টে অথবা হচ্ছে উইকলি এক্সামে, তুমি দেখা মাত্রই সলভ করে ফেলতে পারবে, ঠিক আছে। মেইন থিমটা তুমি পজ করে আবার দেখতে পারো, আমি আর বলতেছি না, তাহলে টাইম ডিউরেশনটা একটু বেড়ে যাবে। আচ্ছা, তারপরে বলছে একটি গাড়ি বিসি বেগে চলতেছে, বৃষ্টি উল্লম্বভাবে 10 ms/s বেগে পড়তেছে, এই অবস্থায় বিসি এর মান কত হলে গাড়ির সামনের কাজ ভিজবে, ঠিক আছে। তো তোমাকে বলছে সামনের কাজ ভিজবে, তো গাড়ি চলতেছে হচ্ছে বিসি বেগে, তাহলে যে বিসি বেগে হচ্ছে তোমার গাড়ি চলতেছে বিসি, আচ্ছা 10 ms/s বেগে উল্লম্বভাবে তোমার বৃষ্টি পড়তেছে, তাহলে যে উল্লম্বভাবে কিন্তু তোমার বৃষ্টিটা পড়তেছে, তার মানে বৃষ্টির যে বেগ, বৃষ্টির বেগের কিন্তু এই যে ওই গাড়ির দিকে কোনো উপাংশ নেই, মানে আর যদি আমি বলি যে রেনের উপাংশ কত 0, আর এখানে কি বাতাস আছে কোনো, এখানে কোনো বাতাসও নেই, ঠিক আছে, কোনো বাতাস নেই। তাহলে তোমাকে বলছে এই অবস্থায় বিসি এর মান কত হলে সামনের কাজ ভিজবে, তাহলে আমরা দেখতেছি হচ্ছে গিয়ে এই যে আর এর যে উপাংশ মানে রেনের উপাংশ 0, বাতাস যেহেতু নেই তাহলে বাতাসের উপাংশ কত 0, তাহলে তাদের যে যোগফলটা কত 0, তাহলে যেহেতু যোগফল 0, আমরা বলছিলাম এই যোগফলটা থেকে যদি গাড়ির বেগ বেশি হয় তাহলে হচ্ছে তোমার কি হবে, সামনের কাজ ভিজবে। তাহলে এখানে যেহেতু এই যোগফল 0, তাহলে 0 থেকে বেশি যে কোনো মানের জন্যই গাড়ির কাজটা কিন্তু ভিজবে, তাহলে হচ্ছে 1 এর জন্যও ভিজবে, 2 এর জন্যও ভিজবে, 100 এর জন্যও ভিজবে, মানে যাই কিছু হোক, মানে গাড়ি যদি এই দিকে যায় তাহলে এই দিকে যে কোনো বেগ মানে 0.1ও যদি হয় সেই বেগের জন্য তোমার সামনের কাজ ভিজবে, ঠিক আছে। তো এই আর কি ব্যাপারটা। তো দেখো যে এই অবস্থায় বিসি এর মান কত হলে গাড়ির কাজ ভিজবে, ঠিক আছে। তো যে কোনো বেগ তোমার যদি হচ্ছে কি বৃষ্টি জাস্ট পড়ে, বাতাস যদি না থাকে, তাহলে যে কোনো বেগের জন্যই তোমার হচ্ছে গিয়ে সামনের কাজ ভিজবে, ঠিক আছে, পিছনের কাজ কোনো ভিজবে না। তো মনে হতে পারে যে গাড়ি যদি এইদিকে যাইতো তাহলে এই দিকে গেলেও কিন্তু সামনের কাছেই ভিজতো, কারণ আমি গাড়ি যদি এইদিকে যাই তাহলে আমি অবশ্যই কী করবো, এই দিকে হচ্ছে কি রেনের উপাংশ নেব 0 হবে, এই দিকে আমি হচ্ছে বাতাসের উপাংশ নেব 0 হবে, তাদের যোগফল 0 হবে। তো যে বেগে যাক না কেন গাড়ির কিন্তু স্পিড 0 থেকে গ্রেটার দেন হবে, ঠিক আছে। সেটাই হচ্ছে যে কোনো বেগের জন্য। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তোমরা ওই যে সর্বপ্রথম যে থিমটা দিচ্ছে এটা থেকে এইগুলো মুখস্থ রাখবা। আচ্ছা, তারপর বলছে কোন স্থানে 8 ms/s বেগে খারাপভাবে বৃষ্টি পড়তেছে, তাহলে 8 ms/s বেগে বৃষ্টি, তো খারাপভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে এটা মাথায় রাখবা, তার ওই গাড়ির দিকে কোনো উপাংশ থাকবেই না, মানে বৃষ্টিটাকে যদি আমি মুছেও দিই কোনো মানে বৃষ্টির কোনো কাজই নেই এখানে, বৃষ্টিকে একদম টোটালি আউট করে দিলাম আমরা। পূর্ব দিকে 60 km/h বেগে বাতাস বইতেছে, তাহলে যে পূর্ব দিকে হচ্ছে বাতাস, পূর্ব দিকে বাতাস কত বেগে 60 km/h বেগে, তার মানে আমরা দেখলাম যে এই দিকে বাতাস বইতেছে 60 km/h, পূর্ব দিকে 50 ms/s বেগে চলন্ত একটি গাড়ির কোন কাজ ভিজবে, তাহলে হচ্ছে তোমার গাড়ি যাচ্ছে কোন দিকে, পূর্ব দিকে এত বেগে বাতাস বইছে, হ্যাঁ পূর্ব দিকে, হ্যাঁ গাড়িও তোমার ওই দিকেই বইতেছে, মানে গাড়ি যে যাচ্ছে গাড়িও কিন্তু এই যে এই দিকেই যাইতেছে, তাহলে আমরা গাড়ির বেগ দেখতেছি এখানে 50, ঠিক আছে। তার মানে আমরা এখানে যদি বলি যে বাতাসের বেগ এইদিকে 60, মানে বাতাস প্লাস হচ্ছে বৃষ্টির বেগের উপাংশ, বাতাস যেদিকে তার উপাংশ তো সে ওই দিকেই হবে, ততই হবে, মানে 60ই হবে, বাতাস 60, বাতাসের বেগ 60, বাতাসের উপাংশ এইদিকে 60ই, তাহলে আমি যদি বলি বৃষ্টি এবং বাতাসের ওইদিকে উপাংশ কত 60 আর গাড়ির বেগ হচ্ছে 50, তার মানে হচ্ছে গাড়ির বেগটা এখানে কম, গাড়ির বেগ যদি কম হয় তাহলে পিছন থেকে আসা হচ্ছে গিয়ে তাকে ধাক্কা মারবে, ওই যে এইগুলা অন্য যে অন্য গাড়িটার বেগ বেশি, তো পিছন দিক দিয়ে আসা তাকে ধাক্কা মারবে, মানে পিছনের গাড়ি ধাক্কা মারবে, মানে পিছনের কাজ ভিজবে, ঠিক আছে। ওকে, তারপর কি বলছে গাড়ি চলাচল, তাহলে আমরা চলে দেখি গাড়ি চলাচল, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক, ঠিক আছে, তাহলে পূর্ব দিকে এই পাশে একটা চালক আর কি, পূর্ব তো আমরা আচ্ছা সরি পূর্বটাকে আমি শুরু থেকে আর কি উল্টা আঁকতেছি, হ্যাঁ পূর্ব তো এইটা, আচ্ছা দেখো ম্যাটার না, মানে তুমি যেদিকে পূর্ব ধরো মানে এইদিকে পূর্ব ধরো এইদিকে পূর্ব ধরো, মানে অ্যান্সার ভুল হবে না। ওকে,
তাহলে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো, ঠিক আছে। তার মানে সে যে দেখতেছে তার দেখার ডিরেকশনটা হচ্ছে কি এই যে উপরের দিকে, উত্তর দিকে। সে যেটা দেখতেছে সেটা আসলে আপেক্ষিক, সেটাকে আমরা লব্ধি বলতে পারবো যদি তাকে আমি মাইনাস করে দিই। তার মানে আমি যে ওই লুকের যে ব্যাগটা ছিল ওইটাকে আমি মাইনাস করে দিলাম, ঠিক আছে। যে 40 কিলোমিটার/আওয়ার বেগের যে ট্রাকটা ছিল এই ট্রাকটাকে আমি কী করে দিলাম, মাইনাস করে দিলাম, মানে বিপরীত করে দিলাম। তাহলে এখন হচ্ছে কি সে যত বেগে দেখতেছিল এটা ছিল তোমার 40√3, তাহলে এটাকে এখন আমি লব্ধি বলতে পারি, যে এটা আমি মাইনাস করে দিচ্ছি, মানে যার সাপেক্ষে নির্ণয় করতেছিলাম তাকে যেহেতু আমি উল্টা করে দিচ্ছি তখন এটাকে আমি লব্ধি বলতে পারি। তার মানে অন্য যে বস্তুটা এই বস্তুটার ব্যাগটা অবশ্যই এই দিকের কোনো একটা ডিরেকশনে হবে, ঠিক আছে। আচ্ছা, এই দিকের যদি কোনো একটা ডিরেকশনে হয় তাহলে তোমাকে বলছে ট্রাকটি কোন দিকে চলতেছে, ঠিক আছে। মানে ট্রাকটা অ্যাকচুয়ালি তো আমাদের প্রথম যে গাড়ি, ঠিক আছে, গাড়ির তো অ্যাকচুয়াল স্পিডটা এই দিকে ছিল, গাড়ির কিন্তু অ্যাকচুয়াল স্পিডটা ছিল এইদিকে। তার মানে এই কোণটা অ্যাকচুয়ালি আমাদের নির্ণয় করতে বলছে, যে এই কোণটা। কিন্তু আমরা যেহেতু তাকে নেগেটিভ করে দিয়েছি, মানে আমাদের নিজেদের প্রয়োজনের তাগিদে আমরা তাকে উল্টা করছি, তো আমরা প্রথমে যে কাজটা করতে পারি আমরা হচ্ছে গিয়ে ধরো এই যে এই কোণটা এখান থেকে বের করে ফেলতে পারি ভেক্টর শিফটিংয়ের মাধ্যমে। ভেক্টর যে আমি শিফট করে দিই, যে এটা যে 40, এই 40টাকে শিফট করে এখানে নিয়ে আসলাম। তাহলে আমি যদি এই কোণটা এখন নির্ণয় করতে পারি, এই কোণটা আর এই কোণটা তো আসলে সেম কোণই, দেখো তুমি বুঝতে পারছো কিনা ব্যাপারটা, ইজি কিন্তু। তাহলে এই কোণটা আমি কীভাবে নির্ণয় করতে পারি, এটা হচ্ছে তোমার 40√3 আর এটা হচ্ছে তোমার 40, তাহলে আমরা tan থিটার মাধ্যমে নির্ণয় করতে পারি লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা সমান তোমার লম্ব বাই ভূমি। লম্ব এখানে হচ্ছে 40√3, ভূমি হচ্ছে তোমার 40। ভূমি কোনটা, এই যে এটা হচ্ছে ভূমি, এই যে এটাকেই কিন্তু শিফট করে এখানে নিয়েছিলাম, তাহলে 40, তাহলে তোমার এখানে 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তার মানে অ্যাকচুয়ালি যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে। তার মানে হচ্ছে কি ওই যে ট্রাকটা অ্যাকচুয়ালি চলতেছিল 60 ডিগ্রি কোণে, মানে হচ্ছে গাড়ি চলতেছিল এইদিকে, ট্রাক চলতেছিল এই যে এইদিকে একটা নির্দিষ্ট স্পিডে। বেগ কি নির্ণয় করতে বলছে? আচ্ছা, বেগ নির্ণয় করতে বলে না, আমাদের বেগের দরকার নেই। বেগও কিন্তু আমরা পিথাগোরাসের মাধ্যমে জাস্ট একটা নির্ণয় করে ফেলতে পারবো। এটা আমাদের জানা, এইটা জানা, তাহলে পিথাগোরাসের মাধ্যমে বেগও নির্ণয় করতে পারবো যদি এমসিকিউ থাকে। এই কোয়েশ্চেনটা এমসিকিউ আসবে ভার্সিটির জন্য, জাস্ট আমি রিটেন ফর্মেট আর কি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এই কোণ হয়ে গেল, এই আর কি ব্যাপারটা। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী অংশে যাই। বলছে 4 ms ইনভার্স বেগে এক ব্যক্তি পূর্ব দিকে যাচ্ছে। তাহলে পূর্ব দিকে যে ডিরেকশনটা এটাকে আমি বললাম হচ্ছে এক্স অক্ষ। আমরা কেন হচ্ছে এক্স অক্ষ এখানে চিন্তা করতেছি, এখানে যে অপশনগুলো কিন্তু IJK ফর্মেটে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি এটা এক্স অক্ষের পজিটিভ দিক যদি চিন্তা করি, তাহলে এই দিকে 4 ms ইনভার্স বেগে যাচ্ছিল, তাহলে এই লোকের বেগটাকে আমি 4i চিন্তা করতে পারি, ঠিক আছে। অপর ব্যক্তি 3 ms ইনভার্স বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। দক্ষিণ দিক কোনটা, নিচের যে ডিরেকশনটা সেটাকে আমরা দক্ষিণ দিক বলি। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি ওয়াই অক্ষের নিচের দিক, নেগেটিভ দিক, ঠিক আছে। দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে এটাকে আমি বলতে পারি -3j, ঠিক আছে। উপরের দিকের ডিরেকশনটা হচ্ছে আমাদের পজিটিভ জে আর নিচের দিকেটা আমরা নেগেটিভ জে। তাহলে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ কত, মানে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে বলছে। তাহলে দ্বিতীয় ব্যক্তি কোনটা, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে যেহেতু বলছে, তাহলে আমরা দ্বিতীয় ব্যক্তিটাকে মাইনাস করব। তার মানে আমাদের 4i থেকে মাইনাস করব ওই যে -3j, ঠিক আছে। তার মানে আমাদের ফাইনালি দাঁড়াচ্ছে 4i + 3j। তাহলে 4i + 3j এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। ওকে ওকে, তাহলে চলো, মানে জাস্ট আপেক্ষিকটা খুবই সিম্পল, যে ব্যাপারগুলো দেখাচ্ছি এইগুলাই তুমি যদি হচ্ছে বুঝে বুঝে সলভ করতে পারো ইনাফ। তারপর হচ্ছে গুলিচোরার ম্যাথ যদি হচ্ছে তোমাদের অ্যাডমিশনে তেমন আসে না, তারপর আমি একটা ম্যাথ হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তোমাকে বলছে একজন পুলিশ মোটর সাইকেলে চড়ে 30 কিলোমিটার/আওয়ার বেগে চুরকে দাওয়া করলো। মানে হচ্ছে মোটর সাইকেলটা যেটা বলো আমি মোটর সাইকেল, এই মোটর সাইকেলের স্পিড যেটা ছিল সেটা হচ্ছে ছিল তোমার 30 কিলোমিটার/আওয়ার, 30। আচ্ছা, চুরকে দাওয়া করতেছিল, ধরো চুর এখানে ছিল, চুর 192 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল একটি মাইক্রোবাসে করে যাচ্ছে। তাহলে চুরের বেগ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 192। ওকে, একটি মাইক্রোবাসে করে যাচ্ছে, উপায় না দেখে পুলিশ 150 মিটার/সেকেন্ড বেগে গুলি চুরলো। তাহলে দেখো এটা ছিল হচ্ছে তোমার কিলোমিটার/আওয়ার, এটা ছিল তোমার কিলোমিটার/আওয়ার। তো এটাকে আমরা কি করে ফেলি, কিলোমিটার/আওয়ারে কনভার্ট করে ফেলি, ঠিক আছে। তাহলে মিটার/সেকেন্ড থেকে আমাদের কিলোমিটার/আওয়ারে যাওয়ার নিয়ম হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করতে পারি 3.6 দ্বারা
গুণন করে দিতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে 150 ইন্টু 3.6, তাহলে 540 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের হচ্ছে কি ওই যে গুলি যে ছুটছে উপায়না দিকে গুলি ছুটছে, ঠিক আছে, গুলি ছুটছে, গুলি সমান হচ্ছে কি তোমার 540 কিলোমিটার পার আওয়ার। এখন এইটা কিন্তু এই যে গুলিটা যে ছুটছে এটা কিন্তু আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? কার আপেক্ষিক বেগ? ওই পুলিশের কাছে মনে হচ্ছে যে আমি 540 কিলোমিটার পার আওয়ার বেগে গুলিটা ছুটছি, পুলিশের কাছে এটা মনে হচ্ছে, কারণ পুলিশে গুলি ছুটছে গাড়ি থেকে। তো অ্যাকচুয়ালি গুলির তাহলে আপেক্ষিক মানে অ্যাকচুয়ালি গুলির বেগটা কত হবে, মানে গুলির যে অ্যাকচুয়াল স্পিডটা সেটা কত হবে। তো যেহেতু আমরা বলতেছি পুলিশের সাপেক্ষে গুলির বেগ, ঠিক আছে, পুলিশের সাপেক্ষে যে গুলির বেগটা এটাকে আমরা বলতে পারি পুলিশের সাপেক্ষে যেহেতু, তাহলে গুলির অ্যাকচুয়ালি বেগ, ঠিক আছে, গুলিটাকে আমি ধরলাম গানের অ্যাকচুয়াল বেগ মাইনাস পুলিশের বেগ। পুলিশের বেগ কত ছিল? হ্যাঁ 30 ছিল, তাহলে 30 গুলির অ্যাকচুয়াল বেগ মাইনাস পুলিশের বেগ, যেহেতু পুলিশের সাপেক্ষে এই যে এই বেগটা 540 এটা কিন্তু পুলিশের সাপেক্ষে বেগ, কারণ পুলিশের গুলি ছুটছে, পুলিশের কাছে মনে হয়েছে যে সে গুলিটা ছুটছে 540 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে হচ্ছে গিয়ে পুলিশের সাপেক্ষে গুলির আপেক্ষিক বেগ হচ্ছে 540, তাহলে গুলির বেগ মাইনাস পুলিশের বেগ, যেহেতু পুলিশের সাপেক্ষে সেজন্য আমরা পুলিশকে মাইনাস করছি, এটা হচ্ছে তোমার 540। এই অংশটা দেখো বুঝতে পারছো কিনা। তাহলে গুলির অ্যাকচুয়াল যে স্পিডটা সেটা অ্যাকচুয়ালি হবে 570, ঠিক আছে, গুলির যে অ্যাকচুয়াল স্পিড সেটা হচ্ছে গিয়ে 570। তাহলে অ্যাকচুয়ালি গুলি যাইতেছিল 570 কিলোমিটার পার আওয়ার বেগে, আর ওই যে মাইক্রোবাস যেটা যাচ্ছিল সেটা যাচ্ছিল 192 কিলোমিটার পার আওয়ার বেগে। তো তোমার যদি হচ্ছে এইদিকে গুলি আইসা ওই গাড়িকে আঘাত করে, তাহলে গাড়ি চালকের মাঝে মানে চোরের কাছে কত বেগে মনে হবে, ঠিক আছে, বলছে যে গুলি কত বেগে মাইক্রোবাসকে আঘাত করবে, তাহলে হচ্ছে গিয়ে কত বেগে আঘাত করবে এটা আসলে মনে হওয়া বেগ, মানে মাইক্রোবাসের কাছে কত বেগ মনে হবে, ঠিক আছে, মানে মাইক্রোবাসের সাপেক্ষে আমাদের এই গুলির বেগটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে, যেহেতু যার সাপেক্ষে তাকে আমরা বিয়োগ করবো, তাহলে মাইক্রোবাসটাকে আমরা কি করে দিলাম, এই যে উল্টা করে দিলাম, ঠিক আছে, মাইক্রোবাসটাকে আমরা উল্টা করে দিচ্ছি। তার মানে হচ্ছে আমাদের মাইক্রোবাসের বেগ 192 আর এই দিকে হচ্ছে গিয়ে গুলির বেগ 570। তো যেহেতু উল্টা দিকে আছে, তো আমরা যেহেতু বিপরীত করে দিছি, বিপরীত করে লব্ধি বের করাই আসলে কি আপেক্ষিক বেগ। তাহলে যেহেতু বিপরীত করে দিচ্ছি এখন দুইটা লব্ধি বের করলে হবে। তাহলে যেহেতু দুইটা বিপরীত দিকে আছে তাহলে লব্ধি মানে কি বিয়োগফল, তাহলে 570 মাইনাস 192, ঠিক আছে, তাহলে 570 মাইনাস 192, তার মানে অ্যাকচুয়ালি আঘাত করবে গিয়ে মানে ওই মাইক্রোবাস চালকের কাছে মনে হবে 378 কিলোমিটার পার আওয়ার। তো তোমাদের কাছে এই কোয়েশ্চেনটি একটু হচ্ছে জটিল মনে হতে পারে, আসলে কোয়েশ্চেনটা জটিল না, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে ফেলবা। আর এটা যদি তোমার কাছে কঠিন লাগে এটা স্কিপ করতে পারো, কারণ এটা অ্যাডমিশন টেস্টে মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুব কম আসে বা আসার সম্ভাবনা কম। তারপরে হচ্ছে কি যদি চলে আসে, এখন কোয়েশ্চেনগুলো মানে দিন দিন আরেকটু হচ্ছে কঠিন লেভেলে যাচ্ছে, তো তুমি হচ্ছে কি এটা সলভ করে ফেলতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে দেখি আমরা পরবর্তীতে কি আছে। আচ্ছা, এখন এক ঘটনা হচ্ছে কি আমরা একটা ভেক্টরের মান ও কোণ দেওয়া থাকলে তাকে ভেক্টর ফর্মেটে আমরা কীভাবে প্রকাশ করতে পারি। আমরা হচ্ছে কি এতক্ষণ যা কিছু পড়ছি এগুলো মেনলি হচ্ছে তোমার গাণিতিক ফর্মেট ছিল, মানে ভেক্টরের মান এবং কোণ দেওয়া ছিল। এখন নর্মালি যদি ধরো তোমাকে বললো একটা ভেক্টর দেওয়া আছে, যে একটা ভেক্টর মনে করো তোমাকে বলছে যে এক্স অক্ষের সাথে এরকম 30 ডিগ্রি কোণে আছে বা 60 ডিগ্রি কোণে আছে, ওয়াই অক্ষের সাথে ধরো তোমাকে বললো হচ্ছে 45 ডিগ্রি কোণে আছে, আর জেড অক্ষের সাথে কত কোণে আছে সেটা দেয়া নেই। এবং তোমার মনে হইতে পারে এই যে ভেক্টরটা এটা আমি যদি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে থাকে ওয়ের সাথে 45 থাকবে কেমনে। আমি এখানে 3D চিন্তা করতেছি, মানে আমি এখানে 3D ভেক্টর রূপে তোমাকে বললাম, ঠিক আছে, এর জন্য আর কি মানে এখানে অলওয়েজ হচ্ছে 90 হবে দুইটার যোগফল এরকম না, আমি 3D ফর্মেট চিন্তা করতেছি। আচ্ছা, 3D ফর্মেটে যদি থাকে তাহলে আমি যদি বলি এক্স অক্ষ বরাবর তার উপাংশ কত, তাহলে এই যে ভেক্টরটা যদি এ ভেক্টর হয় তাহলে আমি হচ্ছে যদি এটাকে আয়তাকার ফর্মেটে মানে ভেক্টর ফর্মেটে মানে আই জে কে ফর্মেটে প্রকাশ করতে চাই, তাহলে আমি এক্স অক্ষ বরাবর কী নেব, উপাংশ নেব, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর উপাংশ নিলে আমরা পাবো এ এক্স কস 60 ডিগ্রি, আর এটার সাথে আই দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা আয়ের অংশটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে হচ্ছে গিয়ে কি আমি ওয়াই বরাবর যদি উপাংশটা নিই তাহলে এ ওয়াই পাবো হচ্ছে গিয়ে এই যে ভেক্টরটা, আচ্ছা এটা হচ্ছে জাস্ট এ, তাহলে এ কস 45 ডিগ্রি। আর ফাইনালি যেহেতু আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ আছে, তাহলে আমি হচ্ছে কি জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে সেটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। এটার সাথে আমরা যে দিয়ে দিলাম, আর তাইলে আমরা হচ্ছে যে কোস স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কোস স্কোয়ার বিটা
বিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার গামা। এখান থেকে 1 ধরে আমরা হচ্ছে কি জেটকের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করে ওই কে এর যে অংশটা সেটাও নির্ণয় করে ফেলতে পারবো। করে আমি হচ্ছে ফাইনালি ভেক্টরটা হবে এ ইকুয়াল এক্স আই প্লাস এ ওয়াই জে জে প্লাস হচ্ছে এ জেড কে। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে ভেক্টর ফর্মেটে প্রকাশ করতে পারি। তো নর্মালি এই 3টা অংশ নিয়ে আসে না, আসলে তোমাদের যদি আসে অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম 2টা অংশ নিয়ে আসবে। মানে হচ্ছে তোমাকে দেওয়া থাকবে এরকম যে একটা ভেক্টর ধরো এরকম একটা ভেক্টর আছে, ধরো তোমাকে বললো যে এক্স অক্ষের সাথে তোমার উৎপন্ন কোণ 30 ডিগ্রি। তোমাকে বললো হচ্ছে এটাকে আমি যদি হচ্ছে এটার ভ্যালু ধরো 5 নিউটন, তোমাকে বললো এটা হচ্ছে কি আয়তাকার ফর্মেটে আমরা কীভাবে প্রকাশ করতে পারি। তাহলে আয়তাকার ফর্মেটে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি আমি যদি এটাকে বলি যে এ এক্স আই প্লাস এ ওয়াই জে, এই আই বলতে হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে হচ্ছে তোমার 5 cos 30 ডিগ্রি আই প্লাস 5 sin 30 ডিগ্রি জে। ঠিক আছে, মানে এরকমভাবে আমরা প্রকাশ করে ফেলতে পারি। নর্মালি 2টাই আসবে, এতে কি বেশি আসবে না। আমি ওই অংশটা জাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে, তবে এই 2টা নিয়ে আসার সম্ভাবনা বেশি। ওকে, তো তোমাকে বলছে একটি ভেক্টর এ যার মান হচ্ছে গিয়ে এ, মানে একটা ভেক্টর এ তার মানও হচ্ছে আসলে এটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণে ঘোরালে এর মানের পরিবর্তন কত। দেখো এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে ভেক্টরটার মান। ধরো আমি ধরলাম এরকম একটা ভেক্টর কোথাও আছে, তো ভেক্টরটা যদি এরকম হয়, ধরো এই যে এটা হচ্ছে ভেক্টরটা, এই ভেক্টরটার মান হচ্ছে তোমার এ। এখন এই ভেক্টরটাকে আমি এইদিকে ঘুরাই, এখানে আনি, মানে যেখানেই নেই না কেন, তার যে লেন্থ কি চেঞ্জ হচ্ছে? তার কিন্তু লেন্থ চেঞ্জ হচ্ছে না। তার মানে একটা ভেক্টরকে তুমি যেভাবেই যেখানেই ঘুরাও না কেন তার মানের পরিবর্তন হবে না। ঠিক আছে, একটা ভেক্টরকে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ একটা নির্দিষ্ট কোণে, অনেক বেশি কোণে বা কম কোণে যেভাবেই ঘুরাও না কেন তার মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তার মানে তার মান অ্যাকচুয়ালি কত থাকবে? এই আসলে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো যদি আমাদের আই জে কে ফরম্যাটের কথা বলতাম তখন কিন্তু সেখানে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। ধরো আমি যদি বলি ওইটা তোমাদের আসবে না, আমি জাস্ট তোমাদের সাথে 3টা শেয়ার করে দিই, তোমরা নিজেরা ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারো। ধরো একটা ভেক্টর আছে এরকম, একটা ভেক্টর ছিল এই এক্স অক্ষ বরাবর, ধরো 5i ছিল, মান ছিল তার 5, তার মানে ভেক্টরটা ছিল 5i। এই ভেক্টরটাকে আমি যদি হচ্ছে গিয়ে ওই যে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরাই, তাহলে এই ভেক্টরটাই কত হয়ে যাবে? 5j কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি যদি বলি ভেক্টরটার পরিবর্তন কত, তাহলে ভেক্টরটার পরিবর্তন হচ্ছে ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর। তাহলে ফাইনাল ভেক্টর হচ্ছে 5j আর ইনিশিয়ালি ছিল তোমার 5i, তাহলে এইটা হচ্ছে তোমার ভেক্টরের পরিবর্তন। তুমি যদি বলা হয় ভেক্টরটার আয়তাকার ফরম্যাটে পরিবর্তন কত বা ভেক্টরটির পরিবর্তন কত, মানে মান তোমাকে একদম ডিফাইন করে দিল না, তাহলে 5j মাইনাস 5i হচ্ছে পরিবর্তন। আর তোমাকে যদি বলে মানের পরিবর্তন কত, মানের কি পরিবর্তন হয়েছে? এখানেও মান 5 ছিল, এই পাশে মান 5ই ছিল। ঠিক আছে, তো মানের চেঞ্জ হয়নি, তো আমাদের এখানে জাস্ট মানটা চাওয়া হয়েছে আর আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশনটাও বলে দিলাম। আমাদের যদি এরকম বলে যে এত কোণে ঘোরানো হয়েছে, তাহলে আমাদের শুরুতে যে ভেক্টরটা থাকবে এটাকে আই জে কে ফরম্যাটে প্রকাশ করব, পরে ঘোরালে যে ভেক্টরটা হবে সেটাকে আই জে কে ফরম্যাটে প্রকাশ করব, বিয়োগ করে দেবো। ঠিক আছে, ওকে, তো তোমাকে বলছে একটি ভেক্টর এ সমান 3i প্লাস 4j, এটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 30 ডিগ্রি কোণে ঘোরালে যে নতুন ভেক্টরটি পাওয়া যাবে তার মান কত। ঠিক আছে, তো এটা তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই, এটা তোমরা নিজেরা হচ্ছে কি সলভ করতে পারবা। ওকে, মানে এটা মাত্র যে ব্যাপারটা শেয়ার করলাম এই অংশটা আর কি এখানে এখন আমরা পেয়ে গেছি কোয়েশ্চেনে। এখন ভেক্টরটা শুরুতে কত ছিল? 3i প্লাস হচ্ছে 4j ছিল। ঠিক আছে, তাহলে এই পাশে 3i, এই পাশে হচ্ছে 4j, মানে ভেক্টরটা ছিল যে এই ভেক্টরটা ছিল। তাহলে শুরুতে কিন্তু ছিল কত এটা বলেই দিয়েছে তোমাকে, শুরুতে ছিল হচ্ছে গিয়ে সে 3i প্লাস 4j। এখন এই ভেক্টরটাকে যদি আমি হচ্ছে গিয়ে আবার 30 ডিগ্রি কোণে ঘুরাই, ধরো হচ্ছে ভেক্টরটাকে এই যে এই কোণটা কত এটা আমরা এখন নির্ণয় করে ফেলতে পারবো, জাস্ট এক লাইনে নির্ণয় করে ফেললাম। এটা আমরা চলো একটু দেখি এই ভেক্টরটা কত, এই কোণটা কত হয়। তাহলে tan ইনভার্স 4/3, tan ইনভার্স 4/3, 53 ডিগ্রি। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে এই অংশটা লিখলাম 53 ডিগ্রি। তোমাদের এই ভ্যালুটা হয়তো হচ্ছে কি আর একটু মানে পরিচিত ভ্যালু দিবে, যেটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো আরও ইজিলি। তাহলে এই ভেক্টরটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 30 ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে, মানে ভেক্টরটাকে ঘোরা ধরো এখানে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে তোমার কি এই কোণটা কত হয়ে গেছে? এখন 83 কিন্তু হয়ে গেছে, এই কোণটা হচ্ছে তোমার 83 ডিগ্রি।
আর এই ভেক্টরের মান কত ছিল? মান ছিল কিন্তু তোমার 5, ঠিক আছে। তাহলে এখন এই 5-এর আমরা দেখবো যে এই x অক্ষ বরাবর কত আছে, y অক্ষ বরাবর কত আছে। তাহলে আমরা নতুন একটা হচ্ছে কি এই যে সামথিং x পাবো আর নতুন একটা y পাবো। তো এটা হচ্ছে কি আমি এখানে করে ফেলি যে 83 যেহেতু, তাহলে 5 cos 83 ডিগ্রি মানে হচ্ছে এখন পাবো 0.6i আর 5 sin 83 মানে এই উপরের y বরাবর উপাংশ পাবো আমরা 4.96j। তো এটা আমরা পাই গেছি ফাইনাল ভেক্টর, আর এটা ছিল আমাদের ইনিশিয়াল ভেক্টর, ঠিক আছে। তো এই তো তোমাদের কাজে দুইটা বিগ করে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে তুমি 0.6 - 3 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং পাবা। অপশন কি এখানে আছে না? থাকলেও সমস্যা নেই, মানে এটা এরকমভাবে সলভ করে ফেলবা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী কোয়েশ্চেন তোমাকে বলছে এখন আমাদের ভেক্টর ক্যালকুলাসে চলে যাব। ভেক্টর ক্যালকুলাসের জন্য আমাদের ছোটো দু একটা প্রি কনসেপ্ট লাগবে, যেগুলো আমরা হচ্ছে অলরেডি পড়া আছে, যে হচ্ছে কি অন্তরীকরণের যে বেসিক সূত্র, যে ddx অফ x⁴n, এটার অন্তরীকরণ হচ্ছে তোমার n x⁴n-1। তোমার যদি এখানে একটা কনস্ট্যান্ট থাকতো ddx অফ, ধরো তোমাকে বললাম k x⁴n, তো সেই ক্ষেত্রে তোমার কে যেটা কে আসলে কে এর মতোই থাকবে, মানে কনস্ট্যান্টটা কনস্ট্যান্টের মতোই থাকবে, আর n x⁴n-1। তোমাকে যদি ফুল কনস্ট্যান্ট থাকতো, ধরো তোমাকে বলো যে ddx অফ জাস্ট কে মানে জাস্ট একটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে হচ্ছে তোমার 0। তো আমরা হচ্ছে কি এখানে যেটা করব, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আংশিক অন্তরীকরণ করব। আংশিক অন্তরীকরণ মানে হচ্ছে আমাদের x y z যাই কিছু থাকুক কোনো ম্যাটার না, আমাদের এই ডি এর সাথে যে চলকটা থাকবে, ধরো ডি এর সাথে এক্স আছে, তাহলে আমরা হচ্ছে এক্সটাকে জাস্ট চলক ধরবো, অন্যগুলাকে কনস্ট্যান্ট ধরবো। এখানে যদি ওয়াই থাকতো, তাহলে এখানে যে ওয়াই আছে ওয়াইটাকে আমরা চলক ধরবো, আর বাদ বাকি যা কিছু আছে সব কনস্ট্যান্ট ধরবো। এটাকে আমরা বলি আংশিক অন্তরীকরণ। তো মেনলি আমরা এখানে আংশিক অন্তরীকরণেই পড়তে হয়। তো আমরা দু একটা এমসিকিউ এর ইনফরমেশন জেনে নিই। নাবলা অপারেটর, নাবলা অপারেটরটাকে আমরা হচ্ছে ডেল দ্বারা প্রকাশ করি, এই যে এরকম। তো এটার প্রকাশটা হচ্ছে তোমার ddx অফ i প্লাস dy অফ j প্লাস হচ্ছে তোমার dz অফ k। তো আমাদের এই অংশটা কিন্তু লাগবে অলওয়েজ, ঠিক আছে। আর এটাকে হচ্ছে আমরা বলি ডেল অপারেটর, নাম হচ্ছে তোমার ডেল অপারেটর, ডেল অপারেটর অপারেটর। আর এটা হচ্ছে আবিষ্কার করছে স্যার হ্যামিল্টন। স্যার হ্যামিল্টন হচ্ছে এটাকে আবিষ্কার করছে, হ্যামিল্টন আবিষ্কারক। যেহেতু ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তোমাকে কিন্তু এই টাইপের অ্যাডমিশন কোয়েশনও আসতে পারে। আর এটা হচ্ছে নামকরণ করছে গিবস। গিবস হচ্ছে গিয়ে কি দেয়া, গিবস শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি দেয়া, তো নাম দিছে। গিবস কি করছে? নাম দিছে, নাম দেয়া। তো এটা হচ্ছে আমাদের জানা থাকতে হবে। আর আমরা ভেক্টর ক্যালকুলাস যে অংশটা, এটা মেনলি হচ্ছে গিয়ে মানে আমরা মানে কে আবিষ্কার করছে না আবিষ্কার করছে এটা নিয়ে অনেক মানে আলোচনা সমালোচনা আছে, তর্ক বিতর্ক আছে। তো আমরা যেটা মানি আর কি, যে নিউটন হচ্ছে গিয়ে ভেক্টর ক্যালকুলাস মানে জাস্ট ক্যালকুলাস যে অংশটা, সেটা হচ্ছে গিয়ে নিউটন আবিষ্কার, নিউটন আবিষ্কারক ক্যালকুলাসের, ঠিক আছে। আর এইটা নিয়ে আরও বেশি অবদান মানে হচ্ছে কি নিউটনের পাশাপাশি আরও কিছু অবদান আছে হচ্ছে গিয়ে গিবস লিবনিজ, ঠিক আছে, লিবনিজ। তো এই তথ্যবহুল ইনফরমেশনগুলো মানে এমসিকিউ আসতে পারে, এগুলো একটু জেনে রাখো। তো আমরা চলো এখন মানে এই টাইপের কোয়েশ্চেনে চলে যেতে পারি। তো আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট বা স্কেলার অপেক্ষক। গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের কোনো একটা ভেক্টরের সাথে, ওই যে আমাদের হচ্ছে একটু আগে যে নাবলা অপারেটরটা দেখছিলাম, ঠিক আছে, এই নাবলা অপারেটরটার সাথে জাস্ট নর্মাল একটা গুণ করব, ঠিক আছে। ধরো কোনো একটা হচ্ছে গিয়ে স্কেলার পাই, ঠিক আছে, কোনো একটা স্কেলার হচ্ছে এরকম পাই, এই পায়ের সাথে আমার এই যে নাবলা অপারেটরটা সেটা জাস্ট গুণ করব, ঠিক আছে, জাস্ট নর্মাল গুণ করবো। ধরো তোমাকে এরকম আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। আচ্ছা যাই হোক, আমরা মেথে দেখবো, এমসিকিউ দেখবো। জাস্ট তাহলে এটা কি মিন করতেছে, যে গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলতেছি গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কোনো একটা স্কেলারের সাথে আমাদের এই নাবলাটা যেহেতু একটা হচ্ছে গিয়ে ভেক্টর অপারেটর, ঠিক আছে, তাহলে এই ভেক্টর অপারেটরটার সাথে জাস্ট এই স্কেলারটা গুণন করব, ঠিক আছে। ভেক্টর স্কেলারের গুণনের নিয়ম একটাই, জাস্ট গুণন। আচ্ছা, তারপর ডাইভারজেন্স। ডাইভারজেন্স মানে হচ্ছে এই যে আমাদের অপারেটরটা, ঠিক আছে, ভেক্টর অপারেটর বা নাবলা অপারেটর, এটার সাথে আমরা কোনো একটা ভেক্টরটাকে ধরো আমরা যদি নাম দিই, ধরো আমি হচ্ছে কি এ ভেক্টর নাম দিলাম, তাহলে এই ভেক্টরটার ডট গুণফল করব। যেহেতু নাবলা একটা ভেক্টর অপারেটর, এটার উপর আমরা হচ্ছে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিই, ঠিক আছে।
তাহলে দেখো আমাদের যদি ডাইভারজেন্স আমরা কোনটাকে বলতেছি, এই যে নাবলা অপারেটর এটার সাথে কোনো একটা ভেক্টর ডট গুণফল করবো। দেখো ডাইভারজেন্স ড দিয়ে শুরু, তুমি কি করবা ডট গুণফল করবা। যদি বলে যাও তাহলে এখান থেকে কিন্তু মনে রাখার সুযোগ আছে। ডাইভারজেন্স ড দিয়ে শুরু, ডট গুণফল ড দিয়ে শুরু। ওকে, এখন এই যে এই ডাইভারজেন্সগুলো তোমার পজিটিভ ডাইভারজেন্স হইতে পারে, মানে ফাইনালি তুমি রেজাল্ট নির্ণয় করে তুমি পজিটিভ ডাইভারজেন্স পাইতে পারো, নেগেটিভ ডাইভারজেন্স পাইতে পারো, শূন্য ডাইভারজেন্স পাইতে পারো। ঠিক আছে, এখন এই পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স আর শূন্য ডাইভারজেন্স এগুলোর মিনিং কী? তো শূন্য ডাইভারজেন্সটা আগে বলে ফেলি। শূন্য ডাইভারজেন্সটাকে আমি ডিসো দিয়ে মনে রাখতাম। ঠিক আছে, ডিসো কথাটার মানে হচ্ছে কি ডাইভারজেন্স জিরো, মিনিং হচ্ছে সলিনয়েডাল। ঠিক আছে, ডাইভারজেন্স জিরো মানে হচ্ছে কি তোমার শূন্য ডাইভারজেন্স, ডিসো শূন্য, ডাইভারজেন্স মানে সলিনয়েডাল মানে হচ্ছে তোমার এই যে আমাদের হচ্ছে গিয়ে এই ডাইভারজেন্সটা ছিল বা কোনো একটা এরকম বলরেখা ছিল, এই বলরেখাগুলো যেরকমভাবে ছিল ঠিক সেরকমভাবেই আছে, মানে এখানে যতটুকু মোটা এখানেও ততটুকু মোটা। ঠিক আছে, জাস্ট যেরকমভাবে ছিল, এই যে দুই অংশ যেহেতু সেম মোটা, তো এটাকে আমি খারাপভাবে দেখলে আমি সলিনয়েডাল আকারে দেখতে পারি, তো এটা হচ্ছে সলিনয়েডাল। আর যদি এরকম হইতো যে হচ্ছে কি আমি এখন যদি পজিটিভ ডাইভারজেন্সে চলে যাই, ঠিক আছে, ধরো এটার ভিতর দিয়ে তরল পানি প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এটার ভিতর দিয়ে ধরো এরকম পানি প্রবাহিত হচ্ছে, তীক্ষ্ণ আকারে এরকম পানি প্রবাহিত হচ্ছে, তার মানে পানির ঘনত্বটা অল জায়গায় সমান। ঠিক আছে, তাহলে শূন্য ডাইভারজেন্স কথাটা মানে হচ্ছে সলিনয়েডাল। অন্য ভাষায় বললে এখানে আয়তন হ্রাসও পাচ্ছে না, বৃদ্ধিও পাচ্ছে না, বলরেখাগুলোর কি ঘনত্ব কি সমান। ঠিক আছে, পজিটিভ ডাইভারজেন্স কী হবে? পজিটিভ ডাইভারজেন্স মানে হচ্ছে এই যে সামনের দিকে এই যে এরকম হয়ে যাবে, মানে তোমার এই যে এই অংশটা বেড়ে যাবে আর এই পিছনেরটা কম থাকবে আর কি। তো এরকম পজিটিভ ডাইভারজেন্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলরেখাগুলো কী পাবে? বেশি জায়গায় কিন্তু পাবে। ধরো এখানে যত ঘনত্ব ছিল সামনে কিন্তু তাদের হচ্ছে দূরত্ব বেড়ে গেছে, মানে ঘনত্বটা কমে গেছে, আর হচ্ছে আয়তনটা বাড়ছে। তার মানে পজিটিভ ডাইভারজেন্স কথাটা মানে হচ্ছে কি আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। ঠিক আছে, আর তাহলে নেগেটিভ ডাইভারজেন্স কী হবে? জাস্ট ওইটার উল্টাটা, মানে এই পাশে বেশি থাকবে, এই পাশে আয়তন কম থাকবে। ঠিক আছে, আয়তন কম থাকা মানে তোমার যে বলরেখাগুলো ছিল এই বলরেখাগুলোর ডেনসিটি বেড়ে যাবে। ঠিক আছে, এই আর কি ব্যাপারটা। তারপরে হচ্ছে গিয়ে আমাদের কার্ল হচ্ছে কি আমাদের ক্রস গুণফল, মানে আমাদের যে নাবলা অপারেটরটা যে ছিল এই নাবলা অপারেটরের সাথে আমরা কি করব, ওই যে আমাদের হচ্ছে কোনো একটা ভেক্টর ধরলাম এ ভেক্টর, এই এ ভেক্টরের ক্রস গুণফল করব। তাহলে ক্রস গুণফল যেহেতু এই যে এটা করবো। ঠিক আছে, আর এখানে আমরা যত ধরনের ক্রস গুণফল বলো, ডট গুণফল বলো বা হচ্ছে নর্মাল গুণফল বলো, আমরা হচ্ছে জাস্ট আংশিক অন্তরীকরণ করবো। আমরা একটা দুইটা মেথড দেখবো, কোনো সমস্যা নেই, তাহলে ক্রস গুণফল করবো। তো ক্রস গুণফল করে যে মানটা পাবো সেটা হচ্ছে কার্লের মান। তো কার্লের ওই রকম হচ্ছে তোমার পজিটিভ কার্ল হইতে পারে, নেগেটিভ কার্ল হইতে পারে, শূন্য কার্ল হইতে পারে। তো শূন্য কার্লটা নিয়ে আগে বলে ফেলি। কার্ল যদি শূন্য হয় এই কথাটার মানে হচ্ছে গিয়ে আমাদের যে ওই ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল। তো অঘূর্ণনশীল এই কথাটাকে আমরা হচ্ছে কি সংরক্ষণশীলও বলে থাকি। সংরক্ষণশীল ডাইভারজেন্সে যেরকম পড়ছিলাম সলিনয়েডাল এবং ডেনসিটি ধ্রুবক, এখানে অঘূর্ণনশীল বলবো আমরা অথবা হচ্ছে সংরক্ষণশীল বলবো। আর পজিটিভ ডাইভারজেন্স মানে হচ্ছে কি তার একটা ঘূর্ণন আছে, আর এটা হচ্ছে গিয়ে এখানেও একটা ঘূর্ণন আছে। তো এই পজিটিভের গুণন যেদিকে, নেগেটিভের গুণনটা হচ্ছে তার উল্টা দিকে। ঠিক আছে, এই আর কি ব্যাপারটা। তাহলে চলো আমরা এই রিলেটেড এমসিকিউ এখন চলে যাই। আচ্ছা, তোমাকে বলছে নিচের কোনটি একটি ভেক্টর রাশি হলেও একটি স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে? তাহলে এটা মাথায় রাখবে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই যে আমরা শুরুতে যে হচ্ছে গুণনটা করছিলাম, মানে হচ্ছে যে নাবলা অপারেটরের সাথে আমরা হচ্ছে যে একটা স্কেলারের গুণফল করছিলাম, এটাকে আমরা বলতেছিলাম গ্রেডিয়েন্ট। ডট গুণফল করলে সেটাকে আমাদের অবশ্যই দুইটাই ভেক্টর লাগবে, তো সেটাকে ডট বলছিলাম। আমরা হচ্ছে কি নাবলা অপারেটরের সাথে অন্য একটা ভেক্টর দিয়ে ক্রস গুণফল করি, সেটাকে আমরা কার্ল বলছিলাম। আর একটা ভেক্টর একটা স্কেলারের সাথে আমরা গুণন করতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা আসলে হচ্ছে তোমার ওই যে একটা ভেক্টর ক্ষেত্র কিন্তু মিন করে। এই যে আমি এই স্কেলারের সাথে যদি ভেক্টর আমি গুণন করি তাহলে ফাইনালি আমি কী পাই? একটা ভেক্টর ক্ষেত্র পাই। ঠিক আছে, কিন্তু আমরা রেজাল্টটা পাচ্ছি ভেক্টর ক্ষেত্র, কিন্তু সেটা আসলে কার পরিবর্তনের হার মিন করে? ওই যে একটা স্কেলার রাশির পরিবর্তনের হার মিন করে। ঠিক আছে, তো এই কথাটাই বলছে নিচের কোনটি ভেক্টর রাশি হলো, মানে এই যে গ্রেডিয়েন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। তাহলে এটা গ্রেডিয়েন্ট হলেও এটা কার আসলে পরিবর্তনের হার নির্দেশ করে? একটা স্কেলার রাশির, মানে হচ্ছে এই ফাইয়ের পরিবর্তনের হার নির্দেশ করে। তার মানে এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। তো এটা একদম নোট আকারে মুখস্থ করে ফেলো, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। ওকে,
পরে কি বলছে দেখো, যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস সম্পর্কে প্রযোজ্য বিজ্ঞানী নিউটন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের প্রয়োগ করেন। তাহলে আমরা বলছিলাম যে নিউটনের অবদান আছে, এটা হচ্ছে তার অবদান, ঠিক আছে, মানে সে প্রয়োগ করছে কোথাও না কোথাও। ত্বরণ ও বক্ররেখার ডাল হিসাবে ব্যাখ্যা করা যায়, হ্যাঁ এটাও কিন্তু আমাদের একটা প্রয়োগ। কারণ ত্বরণকে আমরা বলি যে হচ্ছে কি তোমার ডিডিটি অফ বি, মানে বেগকে যদি আমি হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি কি পাই, ত্বরণ পাই, ঠিক আছে। তাহলে মানে আমরা হচ্ছে কি এই যে এই অংশে মানে গতির এই অংশগুলোতে আমরা ইউজ করতে পারি, এটাও সঠিক। কিন্তু বস্তুর বর কেন্দ্র, কাজ, চাপ এগুলোতে কিন্তু আমরা ইউজ করি না, তো এটা আসলে হবে না, এটা হবে না। তার মানে আমাদের 1 আর 2 হচ্ছে সঠিক, তাহলে আমাদের 1 আর 2 হচ্ছে তোমার সঠিক। ওকে, তারপরে বলছে কোনো একটা, এটা কি দিয়ে আছে, এখান থেকে আমরা কি বুঝতেছি এটা স্কেলার রাশি নাকি হচ্ছে ভেক্টর রাশি, এটা বোঝাই যাচ্ছে। এখানে কোনো যেহেতু আইজেকে ফরম্যাট নেই, মানে আইজেকে কোনো কিছুই নেই, তাহলে এটা আসলে হচ্ছে গিয়ে কি একটা স্কেলার ক্ষেত্র, ঠিক আছে। আর ফাই থেকেও আমরা বুঝতে পারতেছি এটা আসলে একটা স্কেলার ক্ষেত্রই হবে। আচ্ছা, বলছে স্কেলার ক্ষেত্রটি 1, 2, 3 বিন্দুতে বৃদ্ধির সর্বাধিক হার কত। তো একটা স্কেলার ক্ষেত্রের সর্বাধিক বৃদ্ধির হার অ্যাকচুয়ালি তোমাকে জানতে চাওয়া হয়েছে তার গ্রেডিয়েন্ট কত, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি নির্ণয় করতে হবে, গ্রেডিয়েন্টটা নির্ণয় করতে হবে। তো গ্রেডিয়েন্টের আমরা কোনটাকে বলছিলাম, ওই যে আমাদের নাবলা অপারেটর, এইটার সাথে ওই যে ফায়ের জাস্ট নর্মাল একটা গুণ, ঠিক আছে। তাহলে আমরা এই নাবলা অপারেটর বলছিলাম ddx অফ আই প্লাস হচ্ছে তোমার ddy অফ জে প্লাস ddz অফ কে। তো এটা হচ্ছে তোমার নাবলা অপারেটর, এটার সাথে আমরা গুণন করব কি, ওই যে ওই স্কেলারটা, মানে xy প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার জেড মাইনাস হচ্ছে জেড এক্স কিউব, ঠিক আছে। এখন দেখো যেহেতু আমাদের এটা নর্মাল গুণন, তাহলে আমি এই অংশটার সাথে এই অংশটা গুণন করব, এই অংশটার সাথে এই অংশটাও গুণন করব, এই অংশটার সাথে এই অংশটাও গুণন করব, মানে একটু বড় হবে আর কি, ঠিক আছে। একটু বড় হতে পারে কিন্তু বয়ের কোনো কারণে ইজি হবে। আর আমরা এখানে যে অংশগুলো করব সবই হচ্ছে আসলে আমাদের কি যেন করতে হবে, আমাদের করতে হবে আংশিক অন্তরীকরণ। মানে এখানে ডি এর সাথে এক্স আছে, মানে আমি যখন এটার সাথে এটা গুণন করব আমি এক লাইনে লিখে ফেলবো এক্স যদি থাকে এক্স চলক, অন্য যা কিছু আছে সবই হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তাহলে আমি এটার সাথে যখন এটা গ্রহণ করতেছি আমি দেখতেছি এক্স আছে, ওয়াই আছে, তাহলে ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াইয়ের মতো থাকবে। আর এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ মানে এক্স টু দি পাওয়ার 1 যদি চিন্তা করি তাহলে 1, তাহলে আর কিছু লিখতে হচ্ছে না। এটার সাথে আমি যখন এটা লিখবো তাহলে এখানে আসলে এক্স নাই, তার মানে এটা আসলে 0 হয়ে যাবে অন্তরীকরণ করলে, আমাদের আর লেখার দরকার নেই। এটা যদি আমি বলি তাহলে আমরা একটা মাইনাস দিয়ে দিলাম, জেড হচ্ছে গিয়ে কনস্ট্যান্টের মতো থাকুক, আর এক্স কিউব এটা অন্তরীকরণ হবে 3x²। তার মানে আমরা এটার থেকে এই পুরো অংশটা মানে 3টা গুণ করে ফেলছি, এটা শেষ। তারপরে আমরা হচ্ছে ওয়াই এর সাথে চিন্তা করব, তাহলে ওয়াই এখানে আছে, এখানে ওয়াই আছে, তাহলে এক্স হচ্ছে এখন কনস্ট্যান্ট হবে, তাহলে এক্সের মতো থাকবে, ওয়াইয়ের অন্তরীকরণ হচ্ছে 1 লিখার দরকার নেই। ওকে, তারপর হচ্ছে আমরা দেখতেছি দ্বিতীয়টা যেটা এখানে হচ্ছে জেড আছে, তাহলে জেড হচ্ছে কনস্ট্যান্ট। আমাদের যদি ওয়াই না থাকে তাহলে কিন্তু আমরা একদম সরাসরি 0 লিখে ফেলবো, এটা আর করতেই হবে না। ওয়াই যদি থাকে তখন আমি অন্তরীকরণ করা শুরু করব। তো এখানে ওয়াই আছে, জেডও আছে, তো জেড কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে 2y। আর এখানে কি আছে, ওয়াই কি আছে, ওয়াই নেই, তার মানে এখানে আর এটা লিখতেই হবে না। তো আমরা হচ্ছে 3 নাম্বারটায় চলে যাই, জেডের কাছে চলে যাই। তাহলে এটাতে কি আছে, জেড কি আছে, জেড নেই, তার মানে এটা আমাদের লিখতে হবে না। এখানে জেড আছে, তার মানে ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর হচ্ছে জেডের অন্তরীকরণ হচ্ছে 1, জেডের সাপেক্ষে জেডের অন্তরীকরণ 1। ওকে, 1 লিখতে হবে না। তারপর হচ্ছে মাইনাস আছে, এখানে কি জেড আছে, হ্যাঁ জেড আছে, তাহলে হচ্ছে কি এক্স কিউব যেটা এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর জেডের অন্তরীকরণ হচ্ছে জাস্ট 1। তাহলে এই অংশটা আমরা পাচ্ছি যে হচ্ছে কি আমাদের ওই ভেক্টর ক্ষেত্রটা যেটা আর কি আমরা পাইছিলাম। আর আই জে কে কিন্তু আছে, এই যে এই অংশটার সাথে কি ছিল, আই ছিল, আর এই অংশটার সাথে আমাদের কি ছিল, জে ছিল, আর এই অংশটার সাথে হচ্ছে আমাদের কে। ওকে, এখন তোমাকে বলছে যে 1, 2, 3 বিন্দুতে সর্বাধিক হার কত। এখন আমি এক্সের জায়গায় 1 বসায় দেবো, ওয়াই জায়গায় 2 বসায় দেবো, আর হচ্ছে গিয়ে জেটের জায়গায় আমি আবার 1 বসায় দেবো, তাহলে যে মানটা পাবো। তাহলে চলো আমরা দেখি এই মানটা কত হয়। তো বাদবাকি কাজ তোমাদের জন্য খুবই সিম্পল। ওয়াইয়ের মান কত, 2, তার মানে আমরা এখানে পাচ্ছি 2 মাইনাস জেটের মান হচ্ছে গিয়ে 1, এক্সের মান হচ্ছে 1, তার মানে 1 আর 1 গ্রহণ করলে 1ই হবে। তো হচ্ছে গিয়ে -3 থাকতেছে, -3i। তারপরে থাকতেছে হচ্ছে তোমার এখানে এক্সের মান 1, জেটের মান হচ্ছে গিয়ে 1, ওয়ের মান 2, তাহলে 2 × 2 মানে 4, তাহলে 1 + 4 মানে হচ্ছে 5j। তারপরে ফাইনালি আমাদের থাকতেছে ওয়ের মান যেটা, ওয়ের মান হচ্ছে 2, মানে 2² মানে 4 -1, তার মানে হচ্ছে 3, তাহলে হচ্ছে +3k। তাহলে এখন আমি যদি বলি এটার মানটা কত, তাহলে মানটা চলো এটা আমরা এক লাইনে এখন লিখে ফেলি, 2 - 3 যেটা ছিল এটা হচ্ছে -i, তাহলে এটা জাস্ট আমরা -i লিখতে পারি। তাহলে আমরা যদি বলি এখানে মানটা কত হবে, তাহলে মান হবে 1² মানে 1, 5² মানে 25 মানে 26,
26 আর হচ্ছে 9, তার মানে 35, √35। তাহলে এটা হচ্ছে তোমার সঠিক অপশন। মানে এই টাইপের ম্যাথগুলো একটু বড় হবে, তবে তোমার যদি এটা প্র্যাকটিসে থাকে তাহলে কিন্তু অল্প সময়ে করে ফেলতে পারবা। তবে গ্রেডিয়েন্টটা একটু বড় হয়। কেন বড় হয়? কারণ তোমার এই নাবলা অপারেটরের সাথে কিন্তু এই সবগুলোই গুণন করতে হয়। এটার সাথে এই 3টার গুণন, এটার সাথে এই 3টা গুণন, এটার সাথে এই 3টা গুণন, যার কারণে টাইমটা একটু বেশি লেগে যায়। কিন্তু যখন আমরা ডট গুণফল করব বা ক্রস গুণফল করব তখন কিন্তু সময়টা আরও কম লাগবে। ঠিক আছে, সো বই পড়ার কোনো কিছু নেই। ওকে, তো এখানে বলছে এ একটা ভেক্টর, এটা বোঝা যাচ্ছে যে ভেক্টর আই যে কে আছে। বলছে ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি পি সমান কত হয়, মানে পি এর মান কত হলে ভেক্টরটা সলিনয়েডাল হবে। তাহলে সলিনয়েডাল মানে কি জানো ছিল? ডিসু, মানে ডাইভারজেন্স 0 হলে আমাদের সলিনয়েডাল। তার মানে এখানে কি মিন করতেছে যে আগে আমার ডাইভারজেন্স বের করতে হবে, মানে হচ্ছে ডট গুণফল করতে হবে। তাই ডট গুণফল হচ্ছে তোমার ডিডিএক্স অফ আই প্লাস হচ্ছে গিয়ে dy অফ জে প্লাস dz অফ কে। তার মানে আমি এই যে এই অংশটার সাথে এই আয়ের সাথে আমি আই ডট গুণফল করব, এই জে এর সাথে আমি জে গুণন করব। ডট গুণফল তো আগে আমরা পড়ে আসছি। তো এইখানে কিন্তু তোমার কাজ তুলনামূলক কম থাকবে, মানে আগের অঙ্কটার মতো এত বড় কাজ থাকবে না, আরও কম কাজ থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে আয়ের সাথে আমি যদি আই ডট গুণফল করি, তাহলে এই যে dx, তাহলে এখানে প্রথম অংশটা আমি পাবো p, কারণ p হচ্ছে কনস্ট্যান্ট, এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ হচ্ছে 1, ওয়াই আসলে মানে জাস্ট কনস্ট্যান্ট, কোনো চলক নেই, তাহলে এটা 0, তাহলে আমি শুধুমাত্র পাচ্ছি। আর আই তো থাকবে না, যেহেতু ডট গুণফল আই থাকবে না। ওকে, তারপর হচ্ছে আমি লিখলাম প্লাস, তাহলে এখন ওয়াইয়ের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে ওয়ার 1, এখানে ওয়াই নেই, তার মানে এটা লিখতে হচ্ছে না, বাদ। ঠিক আছে, তারপর আমি আবার প্লাস দেবো। এই অংশটাকে আমি হচ্ছে গিয়ে কি জেটের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে এক্স আছে, জেড নেই, তার মানে এটা কনস্ট্যান্ট 0। আর এখানে একটা জেড আছে, তাহলে কি হচ্ছে তোমার কনস্ট্যান্ট, আর জেটের অন্তরীকরণ করতে হবে জেটের সাপেক্ষে 1, তাহলে আর লিখতে হচ্ছে না, এটা সমান হবে তোমার 0। আমরা দেখো এক লাইনে করে ফেলছি, খুবই সিম্পল ম্যাথ। ডাইভারজেন্স বা ডট গুণফলটা যেটা, এটা অনেক তাড়াতাড়ি করা যায়, যেহেতু আয়ের সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, মানে জাস্ট মিলিয়ে করলেই হয়। গ্রেডিয়েন্টটা একটু বড় হয়, তা ঠিক। ওকে, তাহলে আমরা পাচ্ছি পি প্লাস 4 সমান 0, তাহলে পি সমান কত? -4। ঠিক আছে, তার মানে পি সমান -4, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে কি বলছে যে পি সমান একটা ভেক্টর দেওয়া আছে, যে নিচের কোনটির জন্য পি ভেক্টরটির ঘনত্ব ধ্রুবক থাকবে। তাহলে ঘনত্ব ধ্রুবক এই কথাটার জন্য আমরা কোথায় পড়ছিলাম? ডাইভারজেন্সে পড়ছিলাম। ডাইভারজেন্স যদি 0 হয়, ডাইভারজেন্স যদি 0 হয়, তাহলে সেটাকে আমরা ঘনত্ব 0 বলতে পারি, মানে ঘনত্ব 0 মানে ঘনত্ব ধ্রুবক বলতে পারি, আর হচ্ছে কি সলিনয়েডাল বলতে পারি। তো যেহেতু বলছে ঘনত্ব ধ্রুবক, তার মানে মিন করতেছে তার ডাইভারজেন্স যেটা, মানে পি যে ভেক্টরটা, এই পি ভেক্টরটার ডাইভারজেন্স হচ্ছে তোমার 0। ঠিক আছে, একদম হচ্ছে কি মানে তথ্য টাইপ কোয়েশ্চেন। ওকে, তারপর বলছে কি নিচের কোন সমতলে এত ভেক্টরের ডাইভারজেন্স 0 হবে। তার মানে হচ্ছে দেখো, মানে খুবই সিম্পল কিন্তু কোয়েশ্চেনগুলো। একটু আগে যে আমরা বের করছিলাম যে পি প্লাস বা পি+4 সমান 0 পাইছিলাম। তো এটাকে যদি আমি চিন্তা করতাম যে x+4, তো এই x+4 আসলে হচ্ছে একটা রেখা বা একটা তল মিন করতেছে। তো এখানেও আসলে সেম কোয়েশ্চেনটা আসবে। ধর হচ্ছে কি ওইখানে আমরা পাইছিলাম p+4, এই ক্ষেত্রে মানে এখানে যেহেতু সবগুলো এক্স ওয়াই জেড আছে, তাহলে আমি ফাইনালি হয়তো পাবো এক্স সমান হচ্ছে, ধরো আমি পাইছি 1, তাহলে এটা হচ্ছে আমার সঠিক হবে। এটা আমি আর করে দিচ্ছি না, কি বলতেছি যে হচ্ছে কি যদি তুমি যদি এক্স ইকুয়াল 1 পাও, তাহলে এটা মানে অ্যান্সার। তুমি যদি এক্স প্লাস 0.5 সমান হচ্ছে 0 পাও, তাহলে ওইটা অ্যান্সার, মানে যেটা অ্যান্সার পাও সেটা হচ্ছে সঠিক। তো এটা আমি আর করে দেবো না, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, তারপরে বলছে কি কোনো ভেক্টরের কার্ল 0 হলে ভেক্টরটি কার্ল 0 বলছে কিন্তু, তাহলে কার্ল 0 হলে ভেক্টরটা হচ্ছে তোমার কি হবে? অগুণনশীল হবে আর হচ্ছে সংরক্ষণশীল হবে। ঠিক আছে, তাহলে অগুণনশীল এবং সংরক্ষণশীল, এটা হচ্ছে সঠিক। ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে সলিনয়েডাল, কিন্তু এখানে তো ডাইভারজেন্স বলে নাই, তাহলে ওইটা হবে না। তাহলে 2 আর 3 হচ্ছে সঠিক, তাহলে 2 এবং 3 হচ্ছে তোমার সঠিক। তাহলে চলো আমরা দেখি আরও কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের বলছে যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয় এবং এর যে মানটা তার যে এককটা সেটা হচ্ছে গিয়ে m⁻²। ঠিক আছে, তো তোমাকে বলছে এই আমাদের হচ্ছে নাবলা অপারেটর যেটা, এটার সাথে একবার হচ্ছে আমরা ডট গুণফল করব, আবার এটা হচ্ছে কি আগে থেকে ক্রস গুণফল করা ছিল। ঠিক আছে, তো রাশিটির মাত্রা কত হবে? তাই এটাতে খুবই সিম্পলি দিয়ে আমরা চিন্তা করি, রাশিটির যে মাত্রা, ঠিক আছে, বা একক যেটা বলছে, এককটা যেহেতু m⁻², এই কথাটার মানে হচ্ছে গিয়ে এটার যে হচ্ছে গিয়ে সূত্রটা ছিল, ধর আমি একটা সূত্রের ফর্মে যদি চিন্তা করি, তাহলে হয়তো 1/L² ছিল। ঠিক আছে, এলটা হচ্ছে এখানে ধরো হচ্ছে দৈর্ঘ্য, বা তুমি চিন্তা করতে পারো 1/ হয়তো
এক্স স্কোয়ার ছিল, ঠিক আছে, 1/x², কিন্তু 1/x² কথাটা মানে হচ্ছে গিয়ে এক্স যদি এখানে দৈর্ঘ্য মিন করে তাহলে তার যে এককটা হচ্ছে m⁻², ঠিক আছে, কারণ উপরে ওইটা সেটা হচ্ছে মাইনাস ফর্মেটে চলে যাবে। তাহলে দেখো আমি এটাকে যদি ক্রস গুণফল করি, ধরো হচ্ছে কি ক্রস গুণফল করা কার সাথে, যে নাবলার সাথে, তাহলে নাবলাতে অবশ্যই আমি এক্স আকারে চিন্তা করলাম, তাহলে নাবলার কোনো একটা অংশে যখন আমি ক্রস গুণফল করতেছি কোনো একটা অংশে অবশ্যই এরকম কোনো একটা ব্যাপার পাবো যে ddx অফ x⁻², মানে এটা যদি আমি উপরে তুলি তাহলে হয়তো কী হবে x⁻² হবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে পাবো এরকম যে আমি যদি ক্রস গুণফলটা করি তাহলে -2 তো সামনে থাকবেই, আর কি থাকবে x⁻² -1, কারণ আমরা সূত্রটা পড়ছিলাম x⁻⁻⁴ সূত্র n x⁻n−1, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো একটা ধ্রুবক তো থাকবেই, ধ্রুবক নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই, x⁻³ কিন্তু হবে, ঠিক আছে। ঠিক একইভাবে পরে যখন আমি আবার হচ্ছে ডট গুণফল করব তাহলে দেখো একবার যখন আমি হচ্ছে অন্তরীকরণ করছি তখন কিন্তু তার যে এককটা সেই এককটা কত হয়ে যাচ্ছে 2⁻³ হয়ে যাচ্ছে। আমি যদি তাকে আবার হচ্ছে কি এরকম অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে তখন হয়ে যাবে কি x⁻⁴ হবে। তো আমার এই যে ডট গুণফলটা মিন করতেছে কি পরবর্তীতে আমি আবার কি করতেছি তাকে আবার অন্তরীকরণ করতেছি, তাহলে তার যে এককটা হবে সেটা হবে m⁻⁴, ঠিক আছে। তো এই টাইপের ম্যান যদি জাস্ট একবার বলতো তাহলে হচ্ছে কি মানে -3 হইতো, তো দুইবার যেহেতু বলছে সেজন্য -4, তো হ্যাঁ -4, ওকে। যদি +2 হইতো তাহলে কিন্তু হচ্ছে গিয়ে তখন মাত্রাহীন হয়ে যেত, তো ওইটা দরকার নেই। তো তোমাকে বলছে বি একটা ভেক্টর, বলছে ভেক্টর ক্ষেত্রটির এত বিন্দুতে কার্ল ও জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত, তার মানে এখানে আমাদের হচ্ছে কার্ল নির্ণয় করতে হবে। কার্ল মানে যেন কী ছিল ক্রস গুণফল ছিল, তার মানে এখানে আমাদের কাজটা একটু বেড়ে গেছে, মানে আমাদের ক্রস গুণফল করতে হবে কষ্ট করে। তাহলে এটা আমি আর তোমাদের করে দেব না, তোমাদের আমি হচ্ছে কি কিছুটা আইডিয়া দিয়ে দেবো ddx অফ i j k, ঠিক আছে। তাহলে ddx অফ i dy অফ j আর হচ্ছে তোমার ddz অফ k, আর আমাদের হচ্ছে x² yi মাইনাস yz j, তারপর হচ্ছে আবার zx k, ঠিক আছে। তো আমরা হচ্ছে কী করব, ওই যে আমাদের নির্ণায়কের যে মান, এই নির্ণায়কের মানের মাধ্যমে আমরা এটাকে ক্রস গুণফল করে ফেলবো। তো ক্রস গুণফল করে আমরা ওই যে কিছুক্ষণ আগে যে হচ্ছে গ্রেডিয়েন্ট যে নির্ণয় করছিলাম এই গ্রেডিয়েন্টের মতো একটা ইকুয়েশন পাবো, মানে x y z সম্বলিত একটা সমীকরণ পাবো। তো তোমাকে বলছে হচ্ছে গিয়ে কি যে 0,1,1, মানে হচ্ছে x এর মান বসাবো 0, y এর মান বসাবো 1, z এর মান বসাবো 1, এগুলো বসিয়ে সামথিং i সামথিং j সামথিং z k এরকম একটা মান পাবো, মানে একটা ভেক্টর ফর্মেট পাবো। তো তোমাকে বলছে জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত, ধরো তোমাকে বলছে ফাইনালি ধরো পাইছো তুমি হচ্ছে গিয়ে 2i প্লাস হচ্ছে গিয়ে 5j প্লাস হচ্ছে ধরো 2k, এটা তুমি পাইছো। তো এইটার সাথে জেড অক্ষের মধ্যবর্তী কোণ, মানে জেড অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে কি জেড অক্ষের সাথে মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমরা একটা কে ভেক্টর বিবেচনা করব। তো এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা ডট গুণফল করে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা যেহেতু একটু বড় এটা আমি আর করে দিচ্ছি না, তবে আসতে পারে কিন্তু, ওকে। তাইলে হচ্ছে কি তারপর মিক্সড প্রবলেম তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, মানে বেশ কয়টা চ্যাপ্টার মিলিয়ে যদি হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকে, ধরো তোমাকে ডট গুণফল যেটা আমরা পড়ছিলাম, ধরো হচ্ছে কাজের যে সূত্র, কাজ ইকুয়াল হচ্ছে তোমার F.S, তো তোমাকে বল দেওয়া আছে সমান দেওয়া আছে, ডট গুণফল করে তুমি কাজ নির্ণয় করবা, ঠিক আছে। যদি ওইটা 5 নাম্বার চ্যাপ্টারে গিয়ে আবার পাবা, ঠিক আছে। তো যদি কোনো এরকম মিক্সড পাও তাহলে নিজেরা এরকমভাবে প্র্যাকটিস করে ফেলবা। আমি দু একটা কোয়েশ্চেন মিক্সড পাইছিলাম যেগুলো হচ্ছে তোমাদের ভার্সিটি মানে স্ট্যান্ডার্ডের থেকে একটু মানে কঠিন টাইপের, তো এগুলো হচ্ছে নর্মালি একটু বেশি টাইম লাগে করতে, এগুলো ভার্সিটিতে আসবে না। তো আজকের এই ক্লাসের মাধ্যমে তাহলে আমাদের ভেক্টর যে চ্যাপ্টারটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। তো তোমরা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা ঠিকঠাক কমপ্লিট করে ফেলো। আর এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে মানে টাইম ডিউরেশন হয়তো অনেক বেশি হয়ে গেছে, তো তোমরা তোমাদের মতামত জানাতে পারো যে এই টাইম ডিউরেশনে আসলে তোমাদের জন্য কোনো মানে খারাপ প্রভাব পড়ছে কিনা, বা এই টাইমটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে কিনা, বা ক্লাসে বেশি ব্যাখ্যা করে ফেলছে কিনা, এই ব্যাপারগুলোর মতামত তোমরা জানাতে পারো। তোমাদের মতামত অনুসারে আমি পরের যে চ্যাপ্টারগুলো ওইগুলো হচ্ছে ওইরকমভাবে সাজাতে চেষ্টা করব। আর হচ্ছে যে কোনো ধরনের পরামর্শ মতামত মানে কমেন্ট বক্সে হচ্ছে কি নিধি দেয়, মানে কোনো নির্ভয়ে জানাতে পারো, সবটাই হচ্ছে আমি অ্যালাউ করব। তো তোমরা হচ্ছে কি এই চ্যাপ্টারটা ভালো করে কমপ্লিট করে ফেলো, আর হচ্ছে তোমাদের যে পড়াশোনা অ্যাডমিশনের যে পড়াশোনা সেটা মনোযোগ দিয়ে করতে থাকো। পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।